হ্যালো বন্ধুরা, ভালোবাসার সকল রকমের গল্প পেতে এক্ষুনি আমাদের খোকনস ফিল্ম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। এটা বলে নীলের দিকে চোখ যায়। স্বপ্নের সাথে চোখাচোখি হতেই নীল চোখ নামিয়ে ফেলে লজ্জায়। নিজে নিজেকে বলে সে কেন নীল এত বেহা হয়ে প্রাচ্য অপুর বন্ধুর দিকে তাকাতে গেলি? সে এখন ভাববে তোকে, বলবে এই মেয়ের লাজ শরম কিছুই নেই। কি ভাবে ট্যাব করে তাকিয়েছিলি? ছি ছি ছি, তোর চোখ সংযত কর। তুই শুধু এই দুই চোখ দিয়ে সুরওয়ালাকে দেখবি, আর কাউকে দেখবি না। কেমন আছো নীল? স্বপ্নের কথায় ধ্যান ভাঙে নীলের। নীল মৃদু হেসে বলল, জি ভালো আছি। তোমার পাশের জন্য বোধহয় সুহা, এম আই রাইট? নীল মাথা দুলিয়ে হ্যাঁ জানায়। রোদ দৌড়িয়ে এসে প্রাচ্যকে জড়িয়ে ধরে। বিয়ে করার আগেই আমাকে ভুলে গেলি? বিয়ে করার পর তো মনে হয় আমায় দেখলে তুই বলবি রোদ নামের কাউকেই তুই চিনিস না। প্রাচ্য রোদের কথা শুনে শুধু মুস্কি হাসে। ধূসর বলল, হাই হাই প্রাচ্য, তুই এটা কি করলি? রোদকে ভুলে যাওয়া তোর উচিত হয়নি। তোর 10টা না 5টা না একটা মাত্র বেস্ট ফ্রেন্ড, ওকে তুই এভাবে ভুলে যাওয়া উচিত হয়নি। ঘোর অন্যায় করেছিস। রোদ বলল, তো ঠিক বলেছে, তুই ঘোর অন্যায় করেছিস। হ্যাঁ, আমি মেনে নিয়েছি আমি ঘোর অন্যায় করেছি। এখন আপনি আমায় যা শাস্তি দিবেন মাথা পেতে নিব। না থাক, আমার বেস্টু কয়দিন পর চলে যাবে আমাকে ছেড়ে, তাকে কি এখন শাস্তি দেওয়া যায়? রোদ বলল, প্রাচ্য সবাইকে দেখছে কিন্তু তৃণকে দেখছে না। সে কি আসেনি? এদিক ওদিক তাকায় তৃণকে দেখার জন্য, কিন্তু দেখতে পায় না। হুট করে তৃণ এসে বলল, ভেবেছিস আমি আসবো না তোর বিয়েতে, তাই এদিক ওদিক খোঁজা হচ্ছে আমাকে। হুট করে তৃণের কথাটা বলতেই প্রাচ্য ঘাবড়ে যায় কিছুটা। একটা মাত্র বেস্টর বিয়ে বলে কথা, না আসে পারি? প্রাচ্যের গাল দুটো টেনে বলল তৃণ। তৃণ এমন আচরণ আগে হলে তার কাছে স্বাভাবিক লাগতো, কিন্তু এখন কি করে তৃণ এই স্বাভাবিক আচরণ করছে তার সাথে? তৃণের চোখের দিকে তাকায় সে, চোখে খুশির ঝিলিক। প্রাচ্য ভেবেছে হয়তো তার বিয়ে হয়ে যাচ্ছে শুনে তৃণ খুব কষ্ট ভাবে। এটা ভেবে সে এতদিন প্রতিটা রাত কেঁদেছে, কিন্তু তৃণকে দেখে বোঝাই যাচ্ছে না তার প্রিয় মানুষটার বিয়ে হয়ে যাচ্ছে। কি হাসি খুশি সে, উপর থেকে নিচ পর্যন্ত ভালো করে চোখ বুলায়। তৃণের উপরে প্রাচ্য গ্যালাডিন কালারের প্যান্টের সাথে কালো শার্ট পরেছে, সাথে আছে ঝাঁকড়া চুল। সৌন্দর্যের জন্য তার উপচে পড়ছে। এভাবে তাকিয়ে পর্যবেক্ষণ করছিস কেন? আমার খুব লজ্জা লাগছে। তৃণ বলল। প্রাচ্য আবার তৃণের দিকে তাকায়। এখন হাসছে তৃণ, চোখ নামিয়ে ফেলে প্রাচ্য। তৃণ প্রাচ্যের দিকে বলে, আমাকে খুব হ্যান্ডসাম লাগছে, তাই না প্রাচ্য? প্রাচ্য তৃণের দিকে তাকায়। তৃণ আবার বলল, তোর বিয়েতে অনেক মেয়ে আসবে, প্ল্যানিং করতে হবে না? তাদের পছন্দ হতে হবে তো। আর বলার আগেই প্রাচ্য সেখান থেকে চলে আসে। সবাই গাড়িতে উঠে যায়। নীল বলল, কি তৃণ ভাইয়া, আসতে হলো তো আমাদের নোয়াখালীতে? কালকে আপনাদের সবাইকে আমাদের এই নোয়াখালী জেলায় ঘোরাবো। সবাই রাজি হয়। রোদ বলল নীলকে, নীল, তুমি বলছো প্রাচ্যর সাথে ধূসরের বিয়ে দেবে? এখন তো প্রাচ্যের অন্য কোথাও বিয়ে হচ্ছে। নীল বলল, সমস্যা নেই, ধূসর ভাইয়ার সাথে আমার বেস্টু সুহার বিয়ে দিব। এটা বলার সাথে সাথেই সুহা বিষম খায়। নীলের কথা বিষম খাওয়া মেয়েটাকে দিকে ধূসরের চোখ যায়। শ্যামবর্ণের হৃদয় হরণকারী। আনমনে ধূসর মুখ দিয়ে বেরিয়ে আসে, মায়াবতী। কথাটা ধূসরের এরকম বেহায়া চাউনি সোহার কিছুটা অস্বস্তি বোধ হচ্ছে। সোহা একটা চিমটি কেটে নীলকে বলল, এসব কি বলছিস তুই? নীল ফিসফিস করে বলল, আরে তোদের বিয়ে দিব আমার তামিম ভাইয়ের সাথে, সেখানে আমি ড্রপ মারছি। রোদ বলল, নীল, তুমি কি ভুলে গেলে? নীল সন্দিহান গলায় বলল, কি? তুমি না সাজেকে যাওয়ার সময় বললে তৃণর সাথে তোমার ফ্রেন্ড সোহার বিয়ে দেবে, এখন বলছো ধূসরের সাথে? জিভে কামড় দিয়ে বলল, এই যে ভুলে গেলাম, সব দোষ প্রাচ্য আপু, তার জন্য সব গন্ডগোল হয়ে গেছে। প্রাচ্য আপু, তোমার উচিত ছিল ধূসর বা তৃণ ভাইয়াকে বিয়ে করা, তাহলে আমি তাদের থেকে প্রতিশোধ নিতে পারতাম আমাদের জেলাকে ব্যঙ্গ করার। প্রাচ্যের তৃণের দিকে তাকিয়ে হাসি মুখে বলল, নীল, তুই কোনো চিন্তা করিস না, আমাদের তৃণ মেয়ে পটানো খুব ওস্তাদ। দেখবি আমার বিয়েতে কাউকে না কাউকে ঠিক পটিয়ে ফেলবে। আমার বিয়েতে মেয়ে পটানো মানে আমাদের গ্রামের, আর গ্রামের মানে আমাদের নোয়াখালী জেলার। তাহলে তোর ইচ্ছা পূরণ হয়ে যাবে। তৃণ বলল, শুন প্রাচ্য, এই তৃণকে মেয়ে পড়াতে হয় না, মেয়েরা এমনিতে তাকে দেখলে পড়ে যায়। প্রাচ্য ঠোঁট বাঁকা করে অন্যদিকে তাকায়।
সোহা নীলের দিকে রাগে চোখে তাকিয়ে তা দেখে নীল বলল, শোনো, ওনারা আমাদের নোয়াখালী জেলাকে অনেক ব্যঙ্গ করে কথা বলেছে, তাই আমি অভিশাপ দিয়ে বলেছি তাদের যেন নোয়াখালী জেলাতে বিয়ে হয়, আর পাত্রী খুঁজেও দিয়েছি। তোর সাথে তৃণ ভাইয়ার বিয়ে হবে। আমার না খুব রাগ হচ্ছিল, তাই হুট করে তোর নাম বলে দিয়েছি। রাগ করিস না সোহামণি। স্বপ্ন এতক্ষণ নীলের খামখেয়ালিপনা কথাগুলো মুগ্ধ হয়ে শুনছিল আর মুখ টিপে টিপে হাসছিল। কথা বলতে বলতে তারা পৌঁছে যায় মির্জা বাড়ির প্যালেসে। সবাই লাগেজ নিয়ে ভেতরে ঢুকে যায়। ধূসর যাওয়ার জন্য সোহার কানের কাছে এসে মুখ নিয়ে ফিসফিস করে বলে, মায়াবতী। সোহা সেখানে কিংকর্তব্য বিমূঢ়, বারবার তার কানে বাজছে মায়াবতীর কথাটা। ফ্যালফাল করে তাকিয়ে আছে সোহা তার দিকে। ধূসর মুচকি হেসে বাসায় ঢুকে যায়। তামিম গাড়ি পার করে এসে দেখলো সোহা আর ধূসরকে এই অবস্থায়। হাতের আঙ্গুলগুলো মুষ্টিবদ্ধ করে নেয়। রাগান্বিত হয়ে এগিয়ে আসে সোহার দিকে। তামিম এসে সোহার হাত চেপে ধরে। এত জেরে হাত চেপে ধরেছে তার হাত ছিঁড়ে যাওয়ার পথে। চোখ তুলে তাকায় সোহা তামিমের দিকে। সোহা স্পর্শ দেখতে পাচ্ছে তামিমের কপালের রগগুলো খাড়া হয়ে গেছে। সোহা খুব ভালো করে জানে তামিম যখন রেগে যায় তখন এমন হয়। তামিমের চোখের দিকে তাকিয়ে দেখে আগুনের ফুলকি বের হচ্ছে, যেন তাকে জ্বালিয়ে ছারখার করে দিবে। ভয়ে ঢোক গিলে, গলা দিয়ে কথা বের হচ্ছে না। ভয়ে শিরদার দিয়ে শীতল স্রোত বেয়ে যাচ্ছে। তামিম তাকে টানতে টানতে বাগানের দিকে নিয়ে আসে। গাছের সাথে সোহার এক হাত চেপে ধরে, দাঁতে দাঁত চেপে তামিম বলল, এই ছেলে কি বলছি তোকে? সোহা চুপ থাকতে দেখে তামিম দ্বিগুণ রাগ নিয়ে বলল, কথা বলছিস না কেন? আমি কেন ওনাকে ভয় পাই? ওনার কথা শুনতে বাধ্য নই। যা, সোজা ওনার মুখের উপর বলে দে, ভয় পেলে চলবে না তোকে। তুই কি তার হুকুমের গোলাম নাকি? সাহস জুগিয়ে সোহা মুখ খুলল, ওই ছেলেটা আমায় যাই বলুক, আমি আপনাকে বলতে বাধ্য নই। তামিম এক হাত দিয়ে শক্ত করে সোহার চিবুক ধরে বলল, বাধ্য? তুই আমাকে বলতে বাধ্য? সোহা ব্যথা কুকরিয়ে ওঠে। নিজের বাম হাত দিয়ে তামিম হাত চিবুক থেকে সরিয়ে ফেলে। বড় বড় করে নিঃশ্বাস নিয়ে চোখ রাঙিয়ে সোহা তামিমের দিকে তাকায়। কিসের বাধ্য? কাজের মেয়ে বলে কি আপনাকে আমার ব্যক্তিগত কথা শেয়ার করতে হবে? নো মিস্টার তামিম, নো। সোহা কান্না করতে করতে চলে যায়। তামিম নিজের হাত গাছের সাথে ঘুষি মারে রাগের চোটে। স্বপ্ন, আমি যা দেখছি তুইও কি তাই দেখছিস? ধূসরের কথা সবাই সেখানে দাঁড়িয়ে যায়। সবাই ভ্রুযুগল যোগ করে তার দিকে তাকায়। স্বপ্ন বলল, কি দেখছিস তুই? আমার মনে হয় প্রাচ্য আমাদেরকে কোনো রাজপ্রাসাদে নিয়ে এসেছে ভুল করে। প্রাচ্য এসে বলল, ভুল হবে কেন? তোকে আমাদের মির্জা প্যালেসে নিয়ে এসেছি। কিন্তু আমার মনে হচ্ছে এটা শাহী আমলের রাজপ্রাসাদ। তৃণ বলল, রাজপ্রাসাদ জীবনে দেখিসনি তুই, তাই প্রাচ্য রাজপ্রাসাদ নিয়ে এসেছে তোকে দেখানোর জন্য। তৃণের কথায় প্রত্যুত্তর না করে প্রাচ্যকে আবার ধূসর বলল, হ্যাঁ রে প্রাচ্য, তোদের কি কেউ রাজা ছিল? তোর দাদু নাকি? না রে ভাই, আমার দাদার বাপের দাদা ছিল। সমুদ্র পিছন থেকে বলল। সমুদ্রকে দেখে হেসে দেয় ধূসর। সমুদ্র তাদের কাছে এসে বলল, আমাদের রাজপ্রাসাদের ইতিহাস পরে জানতে পারবি, এখন উপরে চল। সবাই উপরে চলে যায়। ফ্রেশ হয়ে নিচে এসে সবার সাথে পরিচয় হয়ে কুশল বিনিময় করে। সবাই সমুদ্রের সাথে গ্রামে বেড়াতে যায়। তারা তিনজন কখনো গ্রামে আসেনি। গ্রামের নির্মল বাতাসে প্রাণ ভরে শ্বাস নেয়। সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত তারা ঘোরাফেরা করে, তারপর বাড়ি ফিরে যায়। সমুদ্র বাসায় ঢুকতেই সামনে পড়ে রোদ। ভ্রুযুগল যোগ করে রোদের আগে পিছে ঘুরে তাকে পর্যবেক্ষণ করে সমুদ্র। তার কিছু না বলে চলে যায় সে। রোদ কপালের সূক্ষ্ম ভাঁজ ফেলে বলল, অদ্ভুত। হাসির শব্দ শুনে রোদ পিছন ফিরে তাকায়। নীল হাসছে। নীল তার কাছে হাসতে হাসতে এসে বলল, কি বুঝলে রোদ আপু? রোদ কিছু না বলে রাগ করে চলে যায়। নীল আবার হাসছে। উপর থেকে কেউ তার হাসির মুক্ত কুড়াচ্ছে। নীল যদি একবার উপরের দিকে তাকাতো তাহলে দেখতে পেত স্বপ্ন রেলিং এর উপরে কোনোই রেখে গালে হাত দিয়ে তাকে হা করে দেখছে। কিন্তু আফসোস, নীল উপরে না তাকিয়েই কিচেনে চলে যায়। স্বপ্নের কাঁধে হাত রেখে তৃণ বলল, কি রে শালা, এভাবে হা করে না দেখে ওকে যে বলে দে। স্বপ্ন তৃণের মুখোমুখি হয়ে বলল, বলবো? যদি বলে নোয়াখালীতে আসলে নোয়াখালী বলে কোনো এলাকা নেই, মানে নোয়াখালী বাংলাদেশের একমাত্র জেলা যার নিজ নামে কোনো শহর নেই। নোয়াখালী জেলা শহর, এর নাম মাইজিদ নামে পরিচিত। নদী গর্ভে
মূল শহর বিলীন হয়ে গেল 1950 সালে। জেলা সদর সত্তর মাইজিদ স্থানান্তর করা হয়। নোয়াখালী জেলার প্রাচীন নাম ছিল ভুলুয়া। নোয়াখালী সদর থানা আদি নাম। সবাইকে নিয়ে বের হয়েছে নীল নোয়াখালীর দার্শনিক স্থানগুলো দেখানোর জন্য। নোয়াখালী জেলার আনাচে কানাচে সব চেনে নীল, এমন কোনো জায়গা নেই সেখানে সে যায়নি। তামিম বাদে সবাই এখানে উপস্থিত আছে। পাশের গ্রামের দাদুর বন্ধুর বিয়েতে নিমন্ত্রণ করতে গেল সে। ট্রিনো বলল, কই গো নীল, তোমাদের নোয়াখালী জেলার কি দেখতে নিয়ে আসলে? আমি তো কিছু দেখতে পাচ্ছি না। নীল তীক্ষ্ণ নজরে ট্রিনের দিকে তাকিয়ে বলল, এত তাড়া কিসের? ট্রিনোর শার্টের 2টা বোতাম খুলে মেয়েদের মতো 2টা ফু দিয়ে বলল, বাপরে বাপ, আমি খুব ভয় পেয়েছি তোমার দেখানো দেখে। মনে হচ্ছে এক্ষুনি তুমি আমায় গিলে খেলে ফেলবে। স্বপ্ন আর ধূসর হু হু করে হেসে দিল ট্রিনের কথায়। নীল রাগে ফুঁসতে থাকে। সোহার খুব রাগ লাগছে তাদের কথায়, তাই সে ঠেস মেরে বলল, নীল এমন কিছু বলেনি যার জন্য দাঁত কেলিয়ে হাসার আছে। ধূসর বলল, আমার দাঁত আছে বলে তাই দাঁত কেলিয়ে হাসছি। তুমি দাঁত কেলিয়ে হাসতে পারো, আমরা কিছু মনে করব না। সোহা আর কিছু না বলে ভেঙচি কেটে সামনে চলে যায়। ট্রিনোর শার্টের বোতাম খোলায় লোমশ বুকটা দেখা যাচ্ছে। লোভনীয় ভাবে তাকিয়ে আছে। তার পাশে কি হচ্ছে তার ধ্যান জ্ঞানের বাহিরে। হুট করে ট্রিনোর চোখ যায় প্রাচ্যের উপরে। প্রাচ্য দৃষ্টি তার বুকের দিকে। তা দেখতে পেয়ে চটজলদি শার্টের বোতাম আটকিয়ে ফেলে। প্রাচ্য চোখ তুলে ট্রিনের দিকে তাকিয়ে লজ্জায় নুয়ে যায় সে। কেন সেইভাবে তাকাতে গেল? এখন ট্রিনো কি ভাববে? এটা বলে পাশ কেটে চলে যায় সে। ট্রিনো আবার বলল, নীল, তোমাদের এখানে কয়টা পর্যটন স্থান আছে? আছে অনেকগুলো। তার মধ্যে হলো নিঝুম দ্বীপ, শহীদ ফুলু স্টেডিয়াম, বদশা শাহী মসজিদ, গান্ধী আশ্রম, ম্যানগ্রোভ বন অঞ্চল, মহাত্মা গান্ধী জাদুঘর, আমতলী মেলা, নন্দিয়া মেলা। ধূসর ঠাট্টা করে বলল। এত কম কেন নীল? নীল কিছু বলে না। স্বপ্ন বলল, আমরা এখন কোথায় যাব? নিঝুম দ্বীপ দেখতে। নিঝুম দ্বীপ বঙ্গোপসাগরের কোলে জেগে ওঠা এক নিঝুম অঞ্চল। প্রথমে স্থানীয় জেলেরা এই দ্বীপ আবিষ্কার করে। শীতকালে হাজার হাজার অতিথি পাখির সমাবেশ ঘটে। জেলেদের ধরা নানান রকমের মাছ শুকানোর জন্য এটি একটি আদর্শ স্থান হিসেবে ব্যবহার হয়। নিঝুম দ্বীপে 6টি বাজার আছে। নীল সবাইকে নিঝুম দ্বীপের সৌন্দর্য বর্ণনা করে দেখাচ্ছে। এখান থেকে তারা সোজা চলে যায় গান্ধী আশ্রম। গান্ধী আশ্রম নোয়াখালীর একটি দর্শনীয় ঐতিহাসিক নিদর্শন। জেলা সদর মাইজদি কোর্ট হতে প্রায় 25 কিলোমিটার উত্তরে সোনামুড়ি উপজেলার জয়াক বাজার সংলগ্ন সড়কের পাশেই এর অবস্থান। তৎকালীন জমিদার প্রয়াত ব্যারিস্টার হেমন্ত কুমার ঘোষের বাড়িতেই উক্ত গান্ধী আশ্রম স্থাপিত হয়। 1946-এর শেষ ভাগে সারা ভারতবর্ষের সাম্প্রদায়িকতার বিষ বাষ্প ছড়িয়ে পড়ে। তখন পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক দাঙ্গার নোয়াখালীতে প্রভাব পড়ে। 1946 সালের 7 নভেম্বর চৌমুহনী রেল স্টেশনের প্রথম মহাত্মা গান্ধী নোয়াখালীতে মাটিতে পদার্পণ করেন। ধারাবাহিকভাবে চলল তার পরিক্রমা। এভাবে ঘুরতে ঘুরতে 1947 সালের 29 জানুয়ারি নিয়ে তিনি জায়গায় গ্রামে এসে পৌঁছেন। সেদিনই নোয়াখালী জেলার প্রথম ব্যারিস্টার জয়া গ্রামের কৃতি সন্তান হেমন্ত কুমার ঘোষ মহাশয় তার জমিদারির স্থাবর অস্থাবর সম্পত্তি জনকল্যাণ খাতে ব্যয়ের উদ্দেশ্যে মহাত্মা গান্ধীর নামে উৎসর্গ করেন। আশ্রম পরিচালনার ভার দেওয়া হয় গান্ধীজির স্নেহভাজন জনসভাব্রতী চিরকুমার শ্রীযুক্ত চারু চৌধুরী মহাশয়ের উপর। বর্তমানে গান্ধী আশ্রম ট্রাস্টের সচিব হিসাবে কর্মরত আছেন শ্রীমতী ঝর্ণাধারা চৌধুরী। নোয়াখালী জেলার সদর মাইজদি হতে সোনাইমুড়িগামী যে কোনো লোকাল বাস সার্ভিস সমূহ সিএনজি অটোরিকশা যোগে সম্মুখে জয়াক বাজার নেমে যায় তারা। রিক্সা না দিয়ে সবাই নানা ধরনের কথা বলতে বলতে পায়ে হেঁটে আধা কিলোমিটার পূর্বে গেলেই গান্ধী আশ্রমে পৌঁছে যায় তারা। সবাই গান্ধী আশ্রমের কিছুক্ষণ সময় কাটায়। হাঁটাহাঁটি করে সবাই মিলে সেলফি তোলে। গান্ধী আশ্রম থেকে বের হওয়ার সময় ধূসর বলল, নোয়াখালীতে মনে রাখার জন্য এই গান্ধী আশ্রমটাই আছে। গান্ধী আশ্রমের উসিলাই তোমাদের এই নোয়াখালীকে তবুও কয়েকজন চিনে, না হলে কেউই জানতে পারতো না বাংলাদেশে নোয়াখালী বলে কোনো জেলা আছে। ভালো হয়েছে। আমতলী মেলায় মুসাপুর বেড়িবাদ সেখানে যেও এক নজর চোখ বুলিয়ে আসে। বাসায় আসতে আসতে তাদের সন্দেহ হয়ে যায়। এখন দুপুর 3:45 বাজে। মনে হচ্ছে গভীর রাত এখন। নীল আকাশটা কালো মেঘে ছেয়ে আছে। মেঘের গুরুম গুরুম শব্দ শোনা যাচ্ছে। চারদিক দিয়ে অন্ধকার ঘিরে রয়েছে।
মুষলধারে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির জন্য আশপাশের সব কিছুই ঝাপসা ঝাপসা লাগছে। বারান্দায় দাঁড়িয়ে নীল এতক্ষণ বৃষ্টির পানি নিয়ে খেলছিল। হাত বাড়িয়ে বৃষ্টির ফোঁটা হাতের তালুতে নিচ্ছে। বৃষ্টি তার যেমন প্রিয় তেমনি অপ্রিয়। অপ্রিয় হওয়ার একটাই কারণ, সেটা হলো কলেজে যাওয়ার সময় যখন বৃষ্টি হয় তখন বৃষ্টির পানিতে রাস্তাঘাট কর্দমায় ভরে যায়, হাঁটা যায় না। আর প্রিয় এই কারণে বৃষ্টির পানিতে ভিজতে ভালো লাগে তার। বৃষ্টি হলে ছাদে ছুটে চলে যায় যাতে কেউ তাকে বৃষ্টিতে ভিজতে না দেখে। একবার বৃষ্টিতে ভিজে একটানা 15 দিন জ্বর ছিল, তাই তাকে দাদু বৃষ্টিতে ভিজতে দেখলেই বকাবকি করে। নীল ছুটে চলে যায় ছাদে। আজকে সে বৃষ্টিতে ভিজবে, অনেকদিন হয়েছে সে ভিজতে পারে না। তাকে এভাবে ছাদের দিকে ছুটতে দেখে স্বপ্ন। তার পিছন পিছন স্বপ্ন আসে, ছাদের মাঝখানে দাঁড়িয়ে দুহাত মেলে বৃষ্টিতে ভিজছে, চোখ বন্ধ করে বৃষ্টির ফোঁটা ফোঁটা পানি অনুভব করছে। খুশিতে গলার ওড়নাটা ছুঁড়ে ফেলে। ওড়না যেয়ে স্বপ্নের মুখের উপরে পড়ে। স্বপ্ন এতক্ষণ ছাদের দরজায় পা পেঁচিয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে মনোমুগ্ধকর ভাবে তাকিয়ে নীলকে দেখছে। ওড়নাটা স্বপ্নের মুখ থেকে সরিয়ে মুঠো করে হাতে নেয়, নীলের দিকে তাকায়। সে এখন দুটো আঁখি বন্ধ করে আছে। আরেকবার ওড়নার দিকে তাকায়। ওড়না মুখে কাছে নিয়ে গন্ধ শুকতে থাকে। মাতাল করা একটা ঘ্রাণ পাচ্ছে স্বপ্ন। নেশা ধরিয়ে দিচ্ছে নীলের এই ওড়না। ওড়না থেকে চোখ সরিয়ে নীলের দিকে তাকায় সে। নীলকে খুব আবেদনময়ী লাগছে। ওড়না নিয়ে পা বাড়ায় স্বপ্ন নীলের দিকে। নীলের ঠান্ডায় হাত পা কাঁপছে তরতর করে, হাতের লোমগুলো দাঁড়িয়ে গেছে। তারপর ভিজতে তার ভালো লাগছে। এই মুহূর্তে তার সুরলার কথা মনে পড়ছে। ইস, এখন যদি তার সুরলা থাকতো তাহলে কি ভালোই না হতো। পিছন ঘুরতেই স্বপ্নের সাথে ধাক্কা খায় সে। স্বপ্ন এতটাই অবচেতন মন নিয়ে এগিয়ে আসছিল, তাই ধাক্কা খেয়ে টাল সামলাতে না পেয়ে দুজনে হুমড়ি খেয়ে ছাদে পড়ে। স্বপ্ন নীলের সব ভার ছেড়ে দিয়ে নীলের ধ্যানে মগ্ন হয়ে যায়। স্বপ্ন নীলের এই ব্রাউন কালারের চোখের দিকে তাকিয়ে আছে। নীলের চোখের দিকে এতদিন সে খেয়ালই করেনি। নীলের চোখের মনি ব্রাউন কালার। এই চোখের কারণে যেন নীলের সৌন্দর্য উপচে পড়ছে। চোখের নেশায় যে ডুবে যাচ্ছে। স্বপ্নকে এই মুহূর্তে ছাদে দেখে নীল কিছুটা অবাকই হয়। তার চেয়ে অবাক হয় স্বপ্নের এই চাউনি দেখে। কেমন যেন নেশা লাগিয়ে দিচ্ছে তাকে। স্বপ্নের চোখ যায় নীলের গোলাপি ওষ্ঠধয়ের দিকে। কেমন তীর করে কাঁদছে, আর যেন নীলকে টানছে। কেমন যেন নেশা ধরিয়ে দিচ্ছে। নিজের ওষ্ঠধয় এগিয়ে দেয়। যখন নীলের ওষ্ঠধয় ডুব দেবে তখনই নীল ধাক্কা মেরে ফেলে দেয় তার ওপর থেকে। নীল উঠে দাঁড়ায়, রাগী চোখে স্বপ্নের দিকে তাকিয়ে আছে। স্বপ্ন নীলের ধাক্কা খেয়ে হুঁশ ফেরে। কি করতে যাচ্ছিল সে? নীল এটা নিয়ে তার মনে আমাকে নিয়ে খারাপ ধারণা পোষণ করবে, না তার আগেই ভুল ভাঙাতে হবে। স্বপ্ন উঠে দাঁড়ায়, নীলকে বলতে নিলেই নীল তাকে বাধা দিয়ে বলে, দেখে তো খুব ভালো বোঝা যায়, যেন ভাজা মাছটা উল্টে খেতে পারে না, কিন্তু আসলে একটা লুচ্চা আপনি। কি করতে যাচ্ছিলেন আপনি? মেয়ে দেখলে নিজেকে কন্ট্রোল করতে পারেন না, তাই হায়নাদের মতো ঝাঁপিয়ে পড়েন। তুমি আমায় ভুল বুঝছো। আমি ঠিক বুঝেছি। ছাদের কি করছিলেন আপনি? কেন এসছেন ছাদে? আসলে আসলে কি জানি। এখন কি বলবেন আপনি? আপনি ইচ্ছে করে করেননি, কেমনে জানি হয়ে গেছে, হ্যান ত্যান এসবই বলবেন। আমি জানি ছেলেরা ধরা পড়লে এসব বলে, লুচ্চা বেটা। স্বপ্ন বারবার বলতে যাচ্ছে, কিন্তু নীল তাকে কোনো সুযোগ দিচ্ছে না কথা বলার। নীল তাকে অনেক গালমন্দ করেছে। স্বপ্ন দাঁড়িয়ে সব হজম করছে। নীল অনবরত বলে যাচ্ছে, রেডিওর মতো বন্ধ হওয়ার নাম নেই। কোনো মেয়ে এত কথা বলতে পারে স্বপ্নের জানা নাই। নীলকে দেখেই সে বুঝেছে। হঠাৎ নীলের চোখ যায় স্বপ্নের হাতের দিকে। তার ওড়না স্বপ্নের হাতে। এবার নিজের দিকে তাকায়, ওড়না গায়ে নেই। সে খেয়ালই ছিল না। বৃষ্টিতে ভিজে জামা কাপড় চুপচুপ অবস্থায় নিজের শরীরের প্রতিটা অঙ্গ বোঝা যাচ্ছে। আর এইভাবে সে এই বজ্জাতের সামনে দাঁড়িয়ে বকবক করছে। এই লুচ্চা বেটা তার সব দেখে নিয়েছে। এখন কি হবে তার? কান্না করতে ইচ্ছে করছে, কিন্তু সে এখন কান্না করবে না। এর শাস্তি যথাসময়ে সুযোগ বুঝে দেবে। নীল আচমকা খপাস করে স্বপ্নের হাত থেকে ওড়না নিয়ে গায়ে পেঁচিয়ে নেয়। নীলের এহেম আচরণে হতভম্ব হয়। বেয়াদব ছেলে, তুই আমার সব দেখে নিয়েছিস। তোর বড়টা আমি পরে বাজাচ্ছি। এটা বলে এক ছুটে ভোদৌড়। তাকে আর কে পায়? স্বপ্ন নীলের কথা শুনে বুঝতে পেরেছে নীল লজ্জা পেয়েছে। এটা ভেবে সে মুচকি হাসছে। প্রাচ্য বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছে।
প্রাচ্যের কেন জানি মনে হচ্ছে আকাশের এখন খুব মন খারাপ। তার মতো কি সুন্দর রোদ্দুর ছিল, নীল আকাশের সাদা মেঘের খেলা ছিল ঘন্টা দুয়েক আগে, আর এখন অঝোরে বৃষ্টির পানি ঝরছে। আকাশে কোনো কারণে মন খারাপ বলে সে কান্না করছে। আকাশের চোখের জলগুলো বৃষ্টির পানি হয়ে ঝরছে, তার কষ্টের পানিগুলো আমরা উপভোগ করি। এসব ভাবতে ভাবতে প্রাচ্যের চোখ যায় নিচে তাদের বাগানের দিকে। সেখানে বেঞ্চের মধ্যে বসে আছে কেউ একজন, ভালো করে বোঝার চেষ্টা করছে কে সে। হঠাৎ করে প্রাচ্য বলে ওঠে, তৃণো। হ্যাঁ, তৃণো এখানে বসে আছে। এই বৃষ্টির মধ্যে কেন দিচ্ছে সে? প্রাচ্য রুমে এসে একটা ছাতা নিয়ে নিচে যায়। ছাতা খুলে বাইরে বের হয়। প্রচন্ড বৃষ্টির গতি, বৃষ্টির ফোঁটার গতিতে যেন ছাতা ছিদ্র হয়ে যাবে। প্রাচ্য সেখানে যেয়ে তৃণোর মাথার উপরে ছাতা রাখে। বৃষ্টির পানি মাথায় পড়ছে না দেখে মুখ খুলে উপরে দেখে প্রাচ্য দাঁড়িয়ে আছে। তৃণো স্থির চাউনি দেখে প্রাচ্যের কিছুটা অস্বস্তি হচ্ছিল। নিজেকে স্বাভাবিক রেখে প্রাচ্য বলল, এখানে বসে আছিস কেন? ঘরে চল। তৃণো কিছু বলছে না, তার দৃষ্টি এখন প্রাচ্যর দিকে। প্রাচ্য আবার বলল, বিদ্যুৎ চমকাচ্ছে, বাহিরে থাকা এখন বোধহয় ঠিক হবে না, ঘরে চল। এখন তৃণের মধ্যে নীরবতা। প্রাচ্য আবার তৃণের হাত ধরে বলল, চল। তৃণের পা নড়ছে না, এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে। প্রাচ্য এখন মহা বিরক্ত লাগছে। তারপর নিজেকে শান্ত করে বলল, ঘরে চল। তৃণ প্রাচ্যের হাত ধরে তার বুকে টেনে ধরে। হাত ফসকে ছাটা উড়ে যায়। দুজনে ভিজছে, তারও মধ্যে কোনো কথা নেই। প্রাচ্য তাকিয়ে আছে তৃণের চোখের দিকে। চোখ দুটো অসম্ভব লাল। তার মানে কি তৃণ এতক্ষণ ধরে বৃষ্টির পানিতে নিজের চোখের জল বিসর্জন দিচ্ছিল? প্রাচ্য এক সত্তা এটা বললেও অন্য আরেক সত্তা বলছে, না প্রাচ্য, তৃণের মতো একটা ছেলে কাঁদবে এটা তোর ভুল ধারণা। তার মধ্যে কিছুক্ষণ আগে মন খারাপের রেশ মাত্র খুঁজে পায়নি সে। কি হাসি খুশি ছিল তৃণ। প্রাচ্যের দুটো সত্তা দুই রকম কথা বলছে। মাথার ভেতরে সবকিছু হুমড়ি খাচ্ছে, ঠিক ভুল বুঝতে পারছে না সে। প্রাচ্য তৃণের থেকে ছোটার চেষ্টা করছে, কিছুতেই পারছে না। তৃণ দুই হাত আঁকড়ে ধরে রেখেছে। কিছুক্ষণ হাসপাস করে নিজেকে ছাড়ার চেষ্টা বন্ধ করে দেয়। খুব রাগ হচ্ছে, কেন সে দরদ দেখিয়ে ছাতা আনতে গেল। তৃণ প্রাচ্যের দুবাহু আঁকড়ে ধরে বলল, মরে যাব আমি তোকে ছাড়া। কেন বুঝিস না? খুব কষ্ট হচ্ছে আমার, দম আটকে আসছে, নিঃশ্বাস নিতে পারছি না। তুই চলে গেলে আমি মরে যাব। প্রাচ্য বিদ্রুপ করে বলল, মরে যাবে কেন? তুই মরলে তোর টিনা বেবি কি হবে? বেচারা তোকে ছাড়া মরেই যাবে, তার জন্য হলে তোকে বাঁচতে হবে। তৃণের খুব রাগ হচ্ছে। প্রাচ্য এভাবে কথা বলা দেখে তার নিজের রাগ যথাযথ সংযত করে বলল, এই তুই আমাকে চিনিস? এই তোর ভালোবাসা? একটু বিশ্বাস পর্যন্ত তুই আমার করতে পারছিস না। আমার ভালোবাসা না হয় কাজ ছিল, কিন্তু তোর ভালোবাসা তো কোনো কাজ ছিল না। তাহলে কেন তুই একটু বিশ্বাস করতে পারছিস না? কেন বল? আগে যেমন ছিল মেয়ে পাগল, এখনো আছি, স্বভাব যায় না ধুলে। একটা প্রবাদ আছে, তোর ক্ষেত্রেও সেটাই যথার্থ। তুই কি করলে তুই আমার বিশ্বাস করবি? তোকে আমি বিশ্বাস করতাম, নিজের থেকে বেশি বিশ্বাস করতাম তোকে। আমি ভেবেছিলাম টিনার সাথে ফ্লার্টিং করতে আমায় জেলাস ফিল করার জন্য, কিন্তু আমার ধারণা ভুল ছিল। সেটা তোর আর টিনার ছবিগুলো দেখে প্রমাণ হয়ে গেছে। এগুলো মিথ্যা ছিল বাচ্চা। টিনা তৃণকে বলতে না দিয়েই প্রাচ্য বলল, মিথ্যা ছিল? ছবিগুলোর মধ্যে তুই টিনার বুকের উপরে ছিলি, এগুলো মিথ্যে? তুই পারতি আমাকে কোনো ছেলের বুকের উপরে দেখতে? বল, পারতি? কান্না করতে করতে প্রাচ্য বলল, সত্যি তো, সে কখন প্রাচ্যকে অন্য কারো বুকের উপর দেখতে পারতো না, কখনোই না। কিন্তু এগুলো ভুয়া ছিল ছবি। কি করে প্রাচ্যকে সে বোঝাবে? প্রাচ্য এতটা অবুঝ ছিল না আগে, তাহলে কেন এত অবুঝপানা করছে সে এখন? প্রাচ্য আবার বলল, তাহলে আমি কি করে তোকে অন্যের বুকের উপরে তোকে দেখতে পারতাম? তৃণ বলল, পাচ্ছ, এগুলো টিনা ভুয়া ছবি তৈরি করেছে। প্রাচ্য ঠাস করে তৃণের গালে থাপড় মেরে দেয়। তৃণা প্রাচ্যের ব্যবহার হতভম্ব, বিস্মিত হয়ে তাকিয়ে আছে নিজের গালে হাত দিয়ে। প্রাচ্য তাকে থাপ্পড় মেরেছে। প্রাচ্য চিল্লিয়ে বলল, ভুয়া? এই ছবিগুলো ভুয়া ছিল? ধরা পড়ে গেছিস বলে মিথ্যা বলা শিখে গেলি তুই? নিজেকে বাঁচানোর জন্য অন্যের উপর দোষ দেস? টিনা কেন তোর নামে মিথ্যা বলবে? কোনো মেয়ে পারবে না নিজেকে এভাবে অন্য ছেলের সাথে জড়িয়ে এসব করতে। তুই নিশ্চয় করেছিস বলে টিনা বলেছে। নিজের দোষ স্বীকার করিস না, অন্যের ঘাড়ে দোষটা পাস। হঠাৎ করে রোদ এসে প্রাচ্যের হাত টেনে ধরে নিয়ে যায়। প্রাচ্য রোদকে বলল,
হাত ছাড় আমায়। রোদ রাগী চোখে তাকিয়ে বলল, হাত ছাড়বো, আগে রুমে চল। এটা বলে টেনে নিয়ে যায়। তৃণ দাঁড়িয়ে প্রাচ্যের কথাগুলো হজম করছিল। আর কখনো ভালোবাসি বলে প্রাচ্যর সামনে যাবে না। মনে প্রতিজ্ঞা করছে সে প্রাচ্য নামে কাউকে সে যে ভালোবেসেছিল দুঃস্বপ্ন ভেবে ভুলে যাবে। প্রাচ্যের কথা ভেবে সে কখনো আর কষ্ট পাবে না। আজ পর্যন্ত কেউ তার গায়ে হাত তোলেনি, প্রাচ্য তার গায়ে হাত তুলে দুঃসাহস দেখিয়ে ফেলেছে। আজ থেকে ভুলে যাবে সে। এখন থেকে প্রাচ্য তার কাছে জাস্ট ফ্রেন্ড ছাড়া আর কিছু না। এই বৃষ্টির মধ্যে প্রাচ্যের প্রতি সব অনুভূতি, ভালোবাসার সব বিসর্জন দিবে, ধুয়ে মুছে সাফ করে দিবে তার জীবন থেকে প্রাচ্যকে। মোবাইল ভিডিওটা দেখে ধপাস করে খাটে বসে পড়ে প্রাচ্য। হাত থেকে মোবাইল পড়ে যায় খাটের উপরে। কত বড় ভুল করেছে সে, শুধরাবে কি করে? ভুলের সীমা লঙ্ঘন করে ফেলেছে যে আজকে তৃণকে থাপ্পড় মেরে। তৃণ কি তাকে কোনোদিন ক্ষমা করবে? প্রাচ্য রোদের দিকে তাকায় করুণ চোখে। তা দেখে রোদ বলল, যখন থেকে এখানে এসেছি আমি তখন থেকেই তৃণুর ব্যাপারে বলতে চেয়েছিলাম, কিন্তু তুই বলছিলি আমি সাফাই গাইতে এসেছি তৃণুর হয়ে। আমি এই ভিডিওটা দেখাতে এসেছিলাম যাতে তোর ভুল ভাঙে, আর তুই কি করলি? রোদ প্রাচ্যের পাশে এসে খাটে বসে প্রাচ্যের কাঁধে হাত রেখে বলল, তুই নিজেও জানিস তোকে তৃণ কতটা ভালোবাসে, কিন্তু তৃণ সেটা প্রকাশ করেনি। তুই তৃণকে দেখে যতটা স্ট্রং মনে করছিস তার চেয়েও বেশি কষ্ট তার মনে জমে আছে। ওর কষ্ট কাউকে বুঝতে দেয় না। দেখলি না এখানে আসার পর থেকে সেই আগের তৃণকে তুই খুঁজে পেয়েছিস, কিন্তু আমি জানি তৃণুর মনে কি কষ্ট নিয়ে সবার সাথে হাসি তামাশা করছে। তার কষ্ট কাউকে বুঝতে দেয় না, নিজের ভেতরে সে কষ্ট লালিত করে। প্রাচ্যের দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। রোদ প্রাচ্যের চোখে পানি মুছে দিয়ে বলল, আমি জানি ভুল বোঝাটা স্বাভাবিক। তোর জায়গায় আমি থাকলে সেম কাজই করতাম। কোনো মেয়েই পারে না তার ভালোবাসার মানুষকে অন্য কারোর বুকের উপরে দেখতে। এতে তোর কোনো দোষ নেই, কিন্তু তোর দোষ এটাই তুই সত্যিটা যাচাই করিসনি। প্রাচ্য কান্না করতে করতে বলল, আমি ভাবতে পারিনি টিনাকে আমি থাপ্পড় মেরেছি বলে সে এত খারাপ একটা কাজ করবে। ছি, মানুষের এত নিচু মন মানসিকতা হয়? ওর বিবেক বাঁধলো না যে নিজের নামে এত বড় একটা বদনাম করতে? তৃণর পিছন পিছন ঘুরঘুর করতো, কিন্তু তৃণ তাকে পাত্তাই দেয়নি। তাকে বলে দিয়েছে তৃণ তোকে ভালোবাসে, কিন্তু টিনা মানতে নারাজ ছিল। সেদিন তুই ওকে থাপ্পড় মেরেছিলি বলে প্রতিশোধ নেয়ার জন্য এরকম কাজ করেছে। আমার এখন ইচ্ছে করছে টিনার শাকচুন্নিকে মাথা নেড়া করে দিতে। সেটা তোকে করতে হবে না, স্বপ্ন আর ধূসর তার ব্যবস্থা করে নিয়েছে। তখন ভিডিও করেছি তোর ভুল ভাঙানোর জন্য। তৃণু কি জানে সব? না। দোস্ত এখন কি হবে? আমি যে তৃণের গায়ে হাত তুলেছি, ক্ষমা করবে তো আমায়? ভালোবাসি তোকে, তৃণ ক্ষমা না করে যাবে কোথায়? যা জামা কাপড় চেঞ্জ করে আয়, ঠান্ডা লেগে যাবে। প্রাচ্যের খুব খুশি যে বারবার আল্লাহর কাছে প্রার্থনা করেছে এটা যেন ভুল প্রমাণিত হয়। আজ সেটাই হয়েছে। কিন্তু এখন খুব আফসোস হচ্ছে যেদিন রোদ এটা বলতে এসেছে সেদিন শুনলে আজ এই অঘটন ঘটতো না। হাতের দিকে তাকিয়ে বলল, এই হাত দিয়ে আমি তোকে আঘাত করেছি, একবারও আমার হৃদয় কাঁপলো না। তুই আমার অন্যায়ের যা শাস্তি দিবি তাই আমি মাথা পেতে নেব। রোদ প্রাচ্যের রুম থেকে বের হতে কেউ একজন হ্যাসকা টান দিয়ে তার হাত ধরে নিয়ে যাচ্ছে। প্রথমে বুঝতে না পারলেও পরে বুঝেছে তাকে আর কেউ এভাবে টেনে নিয়ে যাচ্ছে না, স্বয়ং সমুদ্র রাজার এই কাজ। এই কাজে তার মেজাজ চটে যায়। এমনিতেই তৃণ আর প্রাচ্যের ব্যাপার নিয়ে মেন্টালি ডিস্টার্ব আছে। এখন আবার তৃণ কি করবে আল্লাহই জানে। কেন যে প্রাচ্যর আর এই কাজ করতে গেল? সমুদ্র তাকে একটা রুমে এনে ধাক্কা মারে। ধাক্কা খেয়ে হুঁশ ফেরে। রোদ রাগী চোখে বলল, এরকম অসভ্যতামির মানে কি? সমুদ্র ভূ কুচকে তাকায়। রোদ আবার বলল, আবাল মার্কা সব কাজকর্ম যত সব। এটা বলে চলে যেতে নিলেই সমুদ্র তার হাত ধরে আটকিয়ে তার সামনে এনে বলল, তোর দেখি মুখে বলি ফুটেছে, বলে যাচ্ছিস তুই কার সামনে দাঁড়িয়ে এরকম কথা বলছিস? রোদের খুব রাগ হচ্ছে, ইচ্ছে করছে সমুদ্র ব্যাটার মাথা ফাটিয়ে দিতে। কোন দেশের মহারাজা সে? তার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবে না। সমুদ্র বলল। রোদ ভ্রু কুচকে তাকায়, মনে মনে বলল, এই ব্যাটা
শান্তিতে কল্পনাও করতে দেবে না। রোদ রে রোদ, এই তুই কারে ভালোবাসলি? তোর কপালে অনেক দুঃখ আছে একে ভালোবাসার জন্য। সমুদ্র বলল, ভাবনা জগৎ থেকে বের হলে ভালো হয় ম্যাডাম। যা প্রশ্ন করব তার উত্তর দিবি, উল্টো পাল্টা একটা কথা বললে থাপ্পড়ে একটা ফ্লোরে পড়বে না। ওদের মাথায় কিছু ঢুকছে না, কি প্রশ্ন করবে তাকে। সমুদ্র বলল, প্রাচ্য আর তৃণ মধ্যে কোনো প্রেম বা ভালোবাসাবাসী এ ধরনের কোনো সম্পর্ক আছে? ভয়ে হাত পা তরতর করে কাঁপছে, কপালের বিন্দু বিন্দু ঘাম জমছে। সে খুব ভালো করে জানে এই প্রশ্নের উত্তর তাকে দিতে হবে। সমুদ্র এই প্রশ্ন করবে রোদ ভাবতেও পারিনি। এখন কি উত্তর দিবে সে? হ্যাঁ নাকি না? সবার সাথে কথা না বলা ছাড়া হ্যাঁ বলা উচিত হবে না। রোদ ভয় পাবি না, সাহস জোগা। সমুদ্রকে অন্য কিছু দিয়ে বুঝ দিতে হবে। এখন কিছু জানানো যাবে না এই ঘাড় তারাকে। গলা ঝেড়ে সে ভ্রু কুঁচকে বলল, মানে কি বলছিস সেটা আমার চেয়ে তুই ভালো করেই জানিস। একটু আগে বাইরে থেকে প্রাচ্যকে বাসে ঢুকতে দেখলাম, তার পিছনে তুই ছিলি। কিছুক্ষণ পর দেখি মনটা খারাপ করে তিন ঢুকছে, তোরা তিনজন ছিলি, তার মানে তুই জানিস। বল কি আছে তাদের মধ্যে? আজব, কি আজব কথাবার্তা। আমরা বন্ধু, তিনজন কি একসঙ্গে থাকতে পারি না? কথা ঘোরানোর চেষ্টা করবি না, আর আমি জানি তোরা তিনজন বন্ধু। এত বেজার না পেরে সত্যিটা বল। সমুদ্র হাত ঝামটা মেরে ফেলে দিয়ে মেজাজ গরম করে বলল, বাল, কি সত্যি বলবো? এটা বলে চলে যেতে নিলেই রোদের হাত ধরে হ্যাসকা টান দিয়ে খাটের উপর ফেলে দেয় সমুদ্র। রোদ ব্যথায় কুকড়াতে থাকে। মা গো, এই হাতিটা আমার কোমরের হাড়গোড় সব ভেঙে ফেললো। এটা বলে খাটের উপর বসতে নিলেই সমুদ্র এসে খাটের সাথে দুই হাত চেপে ধরে দাঁত কিরমিরিয়ে বলল, ফাপন্নিস আমার সাথে? মেরে ফেলবো তোকে আমি। এবার বল ওদের মধ্যে কি চলছে? রোদ কথা বলছে না, কিভাবে কথা বলবে? 85 কেজিওয়ালা আটার বস্তা যদি তার উপরে পড়ে তাহলে কি জায়গায় থাকার কথা? দম যেন আটকে আসছে। সমুদ্র ভার নিতে পারছে না সে। খুব আস্তে করে অনুনয় সুরে বলল, সমুদ্র ভাইরা, আমার উপর থেকে একটু সরবেন প্লিজ। সমুদ্র ভ্রু কুঁচকে তাকায়। রোদ আবার বলল, আমি আপনার ভার নিতে পারছি না। এবার সমুদ্রের পুরো ভার ছেড়ে দিয়েছে। রোদের মেজাজ খারাপ পর্যায়ে। সে কেন এই ঘাড় তারাকে বলতে গেল? সে খুব ভালো করে জানে এটাকে, যেটা বলে তার উল্টো কাজ করে বসে। ঘাড় তারা নাম্বার 1। আমার ভার নিতে পারিস না, তুই স্বামীর ভার নিবি কি করে? রোদ সমুদ্রের কথা না বুঝে উত্তর দেয়, আমার স্বামী ভার নিতে যাবে কেন? জানিস না কেন নিতে হয়? নাকি আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব? রোদ ভাবতে পারছে না সমুদ্র তাকে এসব বলছে। নিঃশ্বাস যেন তার আটকে আসছে, এখনই সে মরে যাবে। ফ্যাস ফ্যাস করে বলল, সরেন প্লিজ। যদি না সরিয়ে? ভ্রু কুঁচকে বলল সমুদ্র। রোদ নিজের পাগুলো দিয়ে সমুদ্রকে ধাক্কাতে নিলে সমুদ্র তার পা দিয়ে রোদের পাগুলো আবদ্ধ করে নেয়। সমুদ্র হাতের তর্জনী আঙ্গুল দিয়ে রোদের কপাল ঘষতে থাকে। সমুদ্রের স্পর্শে রোদের শরীরে শিহরণ জাগিয়ে দিচ্ছে মাতাল করা একটা স্পর্শ। এই প্রথম সমুদ্র তার এত কাছে এসেছে। কপাল থেকে সমুদ্রের তর্জনী আঙ্গুল নাকে এসে থামে। তাতে রোদের হৃৎপিণ্ড ধুকপুকানি করা শুরু করে দিয়েছে। সেকেন্ডে ওঠানামা করছে, খুব জোরে যেন শব্দ পাচ্ছে। সমুদ্র কি সেই শব্দ শুনতে পাচ্ছে না? তখনই সমুদ্রের আঙ্গুল রোদের ঠোঁটে পড়ে। তার ঠোঁট দুটো কেঁপে ওঠে, অসম্ভব রকম কাঁপছে তার ঠোঁট, যেন তীব্র শীতে খালি গায়ে আছে, তাই ঠোঁট দুটো কাঁপুনি দিয়ে কাঁপছে। এরকম ভাবে রোদের ঠোঁট দুটোকে কাঁপতে দেখে সমুদ্রের মাথায় দুষ্টু বুদ্ধি চাপে, তাই তর্জনী আঙ্গুল দিয়ে ঠোঁটের উপরে স্লাইড করতে থাকে। রোদ আর থাকতে পারছে না, এই শিহরণ যে তাকে মেরেই ফেলবে। তাই এক হাত অটোমেটিক ভাবে সমুদ্রের পিঠে উঠে যায়, খামচি দিয়ে পিঠের টি শার্ট ধরে আরেক হাত দিয়ে বিছানার চাদর চেপে ধরে। সমুদ্র এবার নিজের মুখটা এগিয়ে নেয় রোদের ঠোঁটের দিকে। সমুদ্রের নিঃশ্বাস যেন উপচে পড়ছে তার মুখে, মনের ভেতরে সবকিছু উথাল পাথাল করে দিচ্ছে। রোদ আবেশে তার চোখ বন্ধ করে ফেলেছে। এটা দেখে সমুদ্রের বুঝতে বাকি রইল না তার ডাকে হয়তো রোদ সাড়া দিবে, তাই চোখ বন্ধ করে সম্মতি দিচ্ছে। অনেকক্ষণ পর রোদ চোখ খোলে। সে যেটা ভেবেছে সমুদ্র সেটা করেনি, তাই লজ্জায় সমুদ্রের চোখের দিকে তাকাতে পারছে না। লজ্জায় সে মরে যাচ্ছে। সমুদ্র নিজের পিঠ থেকে রোদের হাত ছড়িয়ে ফেলে। এটা দেখে লজ্জায় অপমানে রোদের মরে যেতে ইচ্ছে করছে।
এত কাছে এসে সমুদ্রে ফিরিয়ে দিল। আর সমুদ্র কি ভাববে তাকে সম্মতি দিয়েছি আমি? এটা নিয়ে এখন জানি কি ঠাট্টা করে। মরে যেতে ইচ্ছে করছে বিছানা ভেঙে তারপর ফ্লোর ভেঙে মাটির ভেতর ঢুকে যেতে। এত বড় অপমান। তুই কি করে ভাবলি আমি তোর এই পচা ঠোঁটে কিস করে আমার ঠোঁটের টেস্টটা নষ্ট করব? রোদ কথা বলছে না দেখে সমুদ্র বলল। রোদের বলতে ইচ্ছে করছে, তাহলে কেন এসেছে এত কাছে? কেন শিহরণ জাগিয়ে দিলেন আমার শরীরে? কেন মাতাল করে দিচ্ছেন? কিন্তু আফসোস সে বলতে পারেনি। এখন তার অপমানে কান্না করতে ইচ্ছে করছে, কিন্তু সে এই শয়তানের সামনে কান্না করে আর কোনোভাবে অপমানিত হতে চায় না। সমুদ্র বলল, আমি তোকে প্র্যাকটিক্যাল দেখিয়েছিলাম কি করে তোর স্বামী তার শরীর ভর ছেড়ে তোকে আদর করবে। আগে থেকে সহনশীল হওয়া ভালো, তাহলে তোর স্বামী বেচারিকে আর কষ্ট করতে হবে না। রোদ ঠোঁট কামড়িয়ে কান্না আটকানোর চেষ্টা করছে। কিছুতেই এই জানোয়ারের সামনে কাঁদবে না। এর মনে মায়া দরদ বলতে কিছুই নেই। রোদ 2 হাত দিয়ে সমুদ্রের বুকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। সমুদ্র বিছানায় চিত হয়ে পড়ে যায়। রোদ যেতে নিলে এই সমুদ্র তার হাত ধরে হ্যাঁচকা টান মেরে বুকের উপর ফেলে। কান খেয়ে হুমড়ি খেয়ে পড়ে রোদের নাক আঘাত খায় সমুদ্রের বুকে। হাত দিয়ে নাক ঘষতে ঘষতে কটমট করে তাকায় সমুদ্রের দিকে। সমুদ্র তার এই চাউনির তোয়াক্কা না করে বলল, কথা আমার শেষ হয়নি। এটা বলে রোদের কোমরে চেপে ধরে। সঙ্গে সঙ্গে রোদ সমুদ্রের বুকের টি শার্ট খামচে ধরে। করুণ চোখে তাকায় সমুদ্রের দিকে। এভাবে তাকিয়ে আছিস কেন? আমার অস্বস্তি লাগছে, ছাড়ুন। আমি আবার তোকে কখন ধরলাম? সমুদ্রের কথায় রোদ খুব অবাক হয়। এখনো ও সমুদ্রের হাত তার কোমরে, আর এখন বলছে সে ধরেনি। কি মিথ্যুক রে বাবা। রোদ নিজের হাত দিয়ে সমুদ্রের হাত কোমর থেকে ছাড়াতে থাকে, কিন্তু পারছে না সে। সমুদ্র আরো শক্ত করে চেপে ধরেছে, খামচি দিয়ে ধরেছে। দেবে যাচ্ছে মাংসের ভেতরে, রক্ত বের হচ্ছে। ব্যথায় চোখ দিয়ে পানি চলে আসে। তা দেখে সমুদ্র বলল, সামনে ব্যথা সহ্য করতে পারছি না। যখন তোর স্বামী ফিজিক্যাল রিলেশন করবে তখন কি করে সহ্য করবি? তাই আমি বলছি কি, এখন থেকে আরেকটু ব্যথা সহ্য করে নে, তাহলে পরে তোর স্বামীর কাজে ব্যাঘাত ঘটবে না। আর জানিস তো, ছেলেরা ওসব কাজে ব্যাঘাত করে সহ্য করতে পারে না, মজা পায় না ব্যাঘাত করলে। রাগে ঘেন্নায় চোখে পানি পড়তে থাকে সমুদ্রের কথা রোদের। এত নিচু মনের মানুষ সমুদ্র কিসব বলছে, মুখে একটু বাঁধছে না তার। এইসব কিছু তোয়াক্কা সমুদ্র না করেই আবার বলল, এবার কাজের কথা বলি। সত্যি তো প্রাচ্য আর দিনের মধ্যে কোনো সম্পর্ক নাই, বন্ধুত্ব ছাড়া। রোদ কোনো কথা না বলে মাথা নাড়ানি দিয়ে না জানায়। সমুদ্র তাকে খাটের ফেলে উঠে দাঁড়ায়। সে বলল, আমি জানি তুই সত্যি কথা বলছিস না, কোনো ব্যাপার না, এটা জানতে বেশি সময় লাগবে না আমার। এটা বলে বেরিয়ে যায়। আর রোদ ক্ষত জায়গায় হাত দিয়ে কান্না করতে থাকে, আর মনে মনে সমুদ্রকে অভিশাপ দেয় তার জন্য একটা শাকচুনি বউ কপালে জোটে, যাতে সমুদ্রের জীবন তেজপাতা করে দিতে পারে। সে তো আর পারেনি। রিনো, তোমার গালে কি হয়েছে? শায়লা বেগমের কথায় তৃণ কিছুটা ঘাবড়ে যায়। কি বলবে এখন সে? গালে হাত দিয়ে ভাবতে থাকে কি বললে সবাই বিশ্বাস করবে তার কথা। শায়লা আবার বলল, দেখে মনে হচ্ছে চর মেরেছে কেউ তোমায়, আঙ্গুলের ছাপ বসে লাল হয়ে গেছে। এবার তৃণ আরো বেশি ঘাবড়ে যায়। কি উত্তর দিবে সে? আমতামতা করে বলল, আন্টি, এখানে প্রচুর মশা। মশাকে মারতে যেয়ে টাচ করে নিজের গালে চোর মেরে ফেলছি, তাই হয়তো লাল হয়ে গেছে। মুখে কৃত্রিম হাসি ঝুলিয়ে বলল। শায়লা তৃণের কথায় মৃদু হেসে বলল, বাচ্চাদের মতো কেউ এমন করে? স্বপ্ন আর ধূসর কোথায়? তখনই তারা রুমে ঢোকে। ধূসর বলল, এই তো আন্টি আমরা। শায়লা পিছন ঘুরে তাদের দেখে বলল, এই বৃষ্টির দিনে তোমাদের জন্য গরম গরম পাকোড়া আর চা বানিয়েছি, নিচে এসো সবাই। এটা বলে তিনি চলে যায়। তখনই সমুদ্র রুমে এসে ঢুকে বলল, বৃষ্টি কমে গেছে, বিকেলে আমরা সবাই বের হব। ধূসর বলল, কোথায় যাবি? ডেটে যাব। যাবি তোরা আমার সাথে? স্বপ্ন বলল, তুই ডেটে যাবি? তাও আমাদের বিশ্বাস করতে হবে। তাও ঠিক বলেছি, এসব ডেটিং ফেটিং ভালো লাগে না আমার। তাই প্রেম ভালোবাসা তুলে রেখেছি বউর জন্য, একেবারে সব ভালোবাসা বউকে দেব। ধূসর আর স্বপ্ন চাপা হাসে। সমুদ্র খেয়াল করলো তৃণ চুপচাপ ভাবে বসে আছে, কোনো কথা নেই। তৃণর গালের দিকে তাকিয়ে বলল, তোর গালে কি হয়েছে? ও কিছু হয়নি। ধূসর এসে বলল, দেখে তো মনে হচ্ছে চর মেরেছে কেউ। ভাই, মেয়ে মারেনি তো চর তোকে?
চিনো রাগী চোখে তাকায়। ধূসর ভয়ে ঢোক গিলে কথা অন্যদিকে ঘুরিয়ে নিতে বলল। আমি বলছিলাম কি, তার আগেই চিনো বলল, মশাকে মারতে গিয়ে নিজের হাতের চোর নিজের গালে পড়েছে, তাই এই অবস্থা। তার কথাই সবাই হু হু করে ঘর কাঁপিয়ে হাসতে থাকে। ধূসর বলল, মশা তোর গালে বসেছে তোকে চুমু খাওয়ার জন্য, আর তুই তাকে শাস্তি দিতে গিয়ে নিজের গালের এই হাল করেছিস। সমুদ্র সন্দেহজনক ভাবে বলল। তুই যাই বলিস, আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না তোর মা কথায়। স্বপ্নের কেন জানি সমুদ্রের সাথে একমত। তারও কেন জানি বিশ্বাস হচ্ছে না তৃণের কথা। কিছু একটা হয়েছে, হয়তো প্রাচ্যের সাথে কিছু হয়েছে বলেই সমুদ্রের সামনে তাদের কাছে মিথ্যে বলছে। তৃণ বলল, মিথ্যে বলতে যাবো কেন তোদের কাছে? এটা তুই ভালো করেই জানিস, হয়তো আমাদের কাছ থেকে কিছু লুকানোর জন্য। এখানে আমরা একজন আরেকজনের বন্ধু, কেউ কারো কাছ থেকে কোনো কিছু লুকায়নি আজ পর্যন্ত। কারোর সাথে খারাপ কিছু ঘটলে শেয়ার করতাম, তার সবাই মিলে সেটা কি করা হয় ঠিক করার চেষ্টা করতাম। তৃণ সমুদ্রের কাঁধে হাত রেখে বলল, কিছু লুকাচ্ছি না আমি তোদের কাছ থেকে। তাই যেন হয়, এখন চল নিচে। সমুদ্র বলে যায়। স্বপ্ন তৃণের কাঁধে হাত রেখে বলল, কি হয়েছে প্রাচ্যর সাথে তোর? কাঁধ থেকে স্বপ্নের হাত ছড়িয়ে বলল, কিছু হয়নি আমার। আমি জানি কি হয়েছে। রোদ তুই? স্বপ্ন বলল। রোদ দরজায় দাঁড়িয়ে বলছিল কথাটা। তাদের কাছে এসে বৃষ্টিতে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলল। ওই ভিডিও দেখেও প্রাচ্য তৃণাকে থাপ্পড় মেরেছে, বিশ্বাসই হচ্ছে না। ভিডিওটা কি দেখানোর জন্য সুযোগ পেয়েছি নাকি আমি? ধূসর বলল, মানে? মানে খুব সোজা, প্রাচ্যকে বলতে গিয়েও বলতে পারিনি কিছুতেই। আজকে এই ঘটনা ঘটে যাওয়ার পর জোর করে একটু আগে ভিডিওটা দেখিয়েছি। ও, তৃণ এতক্ষণ দাঁড়িয়ে বন্ধুদের কথা শুনছিল। কি ভিডিওর কথা বলছে তার বন্ধুরা, মাথায় কিছু ঢুকছে না। তৃণ বলল, কিসের ভিডিও? কিসের ভিডিওর কথা বলছিস তোরা? রোদ সব খুলে বলে তৃণকে। তৃণ ধমকিয়ে বলে, কে বলেছে তোকে পণ্ডিতগিরি করতে? কে বলেছে ওকে ভিডিও দেখাতে? আমি বলেছি ওর ভুল ভাঙাতে, ওর ভুল নিতেও থাকতো। পণ্ডিতগিরি করতে গেলে কেন তুই? আর তোদের সবাই কি বলি? তৃণ হনহনিয়ে বেরিয়ে চলে যায়। তৃণের এহেম আচরণ করে যখন সে রেগে থাকে। তার বন্ধুরা খুব ভালো করে জানে। রোদ মুখে ভেঙচি কেটে বলল, উপকার নামে চর যা বলে আর কি। এটা বলে চলে যায় সে। স্বপ্ন কিছু বুঝতে পারছে না, কি থেকে কি হয়ে গেছে। স্বপ্ন ভালো করে বুঝতে পারছে তৃণ প্রাচ্যের উপরে রেগে আছে। তৃণ যদি একবারও কারোর উপর রেগে যায় তাহলে খুব সহজে রাগ কমে না। এখন প্রাচ্যের হয়তো ভুল ভেঙে গেছে, কিন্তু তৃণ স্বপ্নের মাথায় আওলা জাওলা হয়ে যাচ্ছে। তৃণকে এখন আর বোঝাতে কেউ পারবে না, সেটা খুব ভালো করেই জানে সে। এখন থেকে কিছু একটা করতে হবে সবার অগোচরে। প্রাচ্যের বিয়ের ফুলের অর্ডার দিয়ে বাড়ি আসার পথে স্বপ্নের সাথে নীলের দেখা হয়। স্বপ্ন তার পথে বাধা হয়ে দাঁড়ায়। তা দেখে ভ্রু দুটো যোগ করে কপাল কুঁচকে তাকায় নীল। স্বপ্ন বলল, কালকের জন্য সরি। আসলে তুমি যেমন ভাবছো আমায়, আমি কিন্তু তেমন নই। নীল মুখ বাঁকিয়ে বলল, তুমি যেমন ভাবছো আমি কিন্তু তেমন নই। তাহলে আপনি কেমন গো একটু শুনি। আসলে আসলে কি? হ্যাঁ, কালকে তো বিস্তারিত বলে দিয়েছি, এখন আবার পথ আটকেছে কেন? তুমি কিন্তু এখন আমায় ভুল বুঝছো। নীল এবার স্বপ্নের দিকে তাকিয়ে কটমট করে নিজের মনে মনে বলল, তোকে আমি শাস্তি দিব বজ্জাত বেটা। তুই আমায় কিস করতে এসছিস? এত বড় স্পর্ধা তোর? এটা বলে তার পাশের রাস্তার সাইডে একটা গোবরের স্তর দেখে। তখন নীলের মাথায় দুষ্ট বুদ্ধি খেলে। নীল স্বপ্নের কাছে এসে বলল, বিশ্বাস করুন আমি ভুল বুঝিনি, আমি বুঝেছি ইচ্ছে করে আপনি আমার কাছে আসেননি। এটা বলেই এক ধাক্কা মারে স্বপ্নকে গোবরের দিকে। স্বপ্ন বুঝতে পারেনি নীল এমন কিছু একটা করবে। নীল এখন দাঁড়িয়ে আছে মুখ ভর্তি গোবরের মাখামাখি স্বপ্নের মুখখানা দেখার জন্য। নীল স্বপ্নর কাঁধে হাত রেখে তার মুখ ঘুরায়। একটু দূরে সরে গিয়ে হু হু করে ভুবন কাঁপিয়ে হাসতে থাকে নীল। চোখগুলো ছাড়া স্বপ্নের কিছু দেখা যাচ্ছে না। মুখে শার্টে গোবরে মাখামাখি, কি এক অবস্থা। নীল হাসতে হাসতে পেটে খিল ধরে যায়। লাস্ট পর্যায়ে রাস্তায় বসে পড়ে হাসতে হাসতে। স্বপ্ন তার দিকে অসহায় ভাবে তাকিয়ে আছে। নীল খুব কষ্ট করে নিজের হাসি থামিয়ে রেখে আদুরে গলায় বলল, আমার বাবুটার খুব শখ ছিল আমাকে কিস করার, তাই গরুর গোবর খাইয়ে স্বাদ মিটিয়ে দিলাম। খুব মিষ্টি একটা জিনিস খাওয়াইলাম বাবু। কেমন হয়েছে বাবু? এটা বলো না বাবু, এটা বললে না তো। অট্ট হাসিতে ফেটে পড়ে নীল এটা বলে। স্বপ্নও সুযোগ বলে সৎ ব্যবহার করবে, কিছু না বলে উঠে দাঁড়ায় সে। অন্যায় যখন করেছি শাস্তি তো পেতেই হতো। বাই দ্য ওয়ে, আমাকে একটা পুকুর দেখিয়ে দিতে পারবা? কেন?
এগুলো নিয়ে তো বাসায় যেতে পারবো না, তাই ধুয়ে নিতাম আর কি। পুকুরের কথা শুনে নীলের মাথায় আরেকটা দুষ্টু বুদ্ধি আছে। স্বপ্ন তো ঢাকা থাকে, ঢাকার ছেলেরা তো আর সাঁতার জানে না, তাহলে এই স্বপ্ন বেটাকে এবার পুকুরের পানিতে চুবিয়ে আরেকটা শিক্ষা দেওয়া যাবে। স্বপ্নের দিকে তাকিয়ে বলল, আমার পিছন পিছন চলুন। নীল ইচ্ছা করে তাদের গ্রামের সবচেয়ে বড় দিঘিটার কাছে আনে স্বপ্নকে, যাতে ভালো করে ডুবিয়ে মারতে পারে। দিঘির শান বাঁধানো ঘাটের সামনে এসে বলল, যান ধুয়ে আসুন। স্বপ্ন কোনো কথা না বলে সিঁড়ির এক ধাপ করে এগিয়ে যায়। একটু উবু হয়ে হাত দুটো এক করে আজলা ভরতে পানি নিয়ে মুখে ছেড়াতে থাকে। উপর থেকে নীল দেখতে থাকে, এই হ্যান্ডসাম ছেলেটাকে আজকে সেই রকম গোবর খাইয়েছে, ভাবতেই তার খুশি খুশি লাগছে। খুশিতে এখানে ডান্স করতে ইচ্ছে করছে, এখন আবার চুবানি খাবে। খুশিতে নীলের মন গদগদ করছে। পা টিপে টিপে স্বপ্নের দিকে এগিয়ে যায়, যাতে স্বপ্ন কিছু টের না পায়। স্বপ্ন পিছনে দাঁড়িয়ে তার দুই হাত দিয়ে স্বপ্নকে ধাক্কা মেরে ফেলে দেয়। ঝাপ করে একটা শব্দ হয়, আর নীল তো সেই খুশি, মনে মনে রাজ্যের গালি দিতে থাকে। স্বপ্ন হাত উঠিয়ে বাঁচার অনেক ট্রাই করতে থাকে, কিন্তু পারে না সে। কিছুক্ষণ পর হাত দুটো ডুবে যায়। নীলের বুঝতে বাকি রইল না স্বপ্ন ডুবে যাচ্ছে, ডুবে গেলে মরে যাবে, আর মরে গেলে তার ফাঁসি হবে। তার ফাঁসি হলে সুরলার কি হবে? বজ্জাত ব্যাটাকে সায়স্তা করতে গিয়ে নিজেই ভেসে গেছে। তাই হাতের পার্স আর মোবাইল রেখে দিঘিতে সে ঝাঁপ দেয়। সাঁতার কেটে স্বপ্নের কাছে যায়, সাঁতরিয়ে অনেক কষ্ট করে ঘাটে আনে স্বপ্নকে। পানিতে ভারী কিছু হালকা ওজন হয়, তাই হয়তো 90 কেজিওয়ালা ব্যাটাকে আনতে পেরেছে, না হলে মরে কিছুক্ষণ পর ভাসা দিত। সাঁতার কাটায় সে হাঁপিয়ে যায়, জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। ঘাড় ঘুরিয়ে স্বপ্নের দিকে তাকায়। অজানা ভয় আঁকড়ে ধরে তার মনে। অনেকবার স্বপ্নের শরীর ঝাঁকাতে থাকে, কিন্তু স্বপ্নের হুঁশ নেই। সারা শরীর ঠান্ডা হয়ে আসছে, কি করবে ভেবে পাচ্ছে না নীল। স্বপ্ন হয়তো পানি খেয়েছে, সেগুলো তো বের করতেই হবে। দুই হাত দিয়ে স্বপ্নর পেটে চাপ দেয়, কিন্তু হালকা কিছু বেরিয়েছে। স্বপ্নের মুখের সামনে আসে, নিঃশ্বাস চেক করে দেখে নিঃশ্বাস আছে, কিন্তু জ্ঞান ফিরাবে কি করে? মাথায় কিছু আসছে না তার। নিজেকে সে গালি দিচ্ছে, কেন এই আপদকে পানিতে ফেলতে গেল? হঠাৎ মনে পড়ে যায়, প্রাইমারিতে থাকতে বইয়েতে পড়েছে, কেউ পানিতে পড়ে গেলে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া লাগে। পানি খেলে পেটে চাপ দিয়ে বের করতে হয় সেটা, আর বাকি রইল মুখে মুখ লাগিয়ে শ্বাস প্রশ্বাস দেওয়া। অনেক সিনেমায় সেটাই দেখেছে। ছি, এখন কে লাগাবে এই বজ্জাতের মুখে মুখ? চারদিকে তাকিয়ে কাউকে খুঁজতে থাকে, কিন্তু পায় না। অনেক সময় পেরিয়ে যায়, তাতে স্বপ্নের হুঁশ ফেরে না। তাই বাধ্য হয়ে সে ঠিক করে নিজেই এই কাজ করবে। কেন করলি নীল এটা তুই? এখন ঠেলা সামলা, এটা বলে স্বপ্নের মুখের উপর ঝুঁকে পড়ে। নীলের চোখ যায় স্বপ্নের ঠোঁটের দিকে। এবার নিজের হাতে নিজের ঠোঁট ধরে সে বলল, খুব করে চেয়েছিলাম এই ঠোঁটে সবার আগে সুরালা ঠোঁট মিশাবো, কিন্তু এখন একে বাঁচাতে হলে একটা দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে যায় স্বপ্নের দিকে। ঝুঁকে পড়ে সে, কান্না করতে ইচ্ছে করছে। নিজের দোষে এই শাস্তি পাচ্ছে। নিজের ঠোঁটগুলো দিয়ে স্বপ্নের ঠোঁট আঁকড়ে ধরে, নিজের ঠোঁট দিয়ে স্বপ্নের ঠোঁট আঁকড়ে ধরে। তখনই স্বপ্ন নীলের ঠোঁট কামড়ে ধরে, তাতে নীলের চোখগুলো ছানা বড়া হয়ে যায়। চোখ খুলে তাকায় স্বপ্নের দিকে, তার চোখে মুখে দুষ্টুমির আভা। নীলের বুঝতে আর বাকি রইল না, এতক্ষণ স্বপ্ন ভং ধরেছে যাতে সে কিস করে। নীলের খুব কান্না পাচ্ছে, নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে। স্বপ্ন তাকে দুহাত দিয়ে জাপটে ধরে রেখেছে। নিজের হাত দিয়ে স্বপ্নের বুকে পেটে আঘাত করতে থাকে, তারপর স্বপ্ন ছেড়ে দেয়। স্বপ্ন বলল, এটা হলো আমাকে গোবর খাওয়ানোর শাস্তি। নীলকে কান্না করতে দেখে স্বপ্ন বুঝতে পারে এটা ঠিক হয়নি করা। নীল বলল, কেন আবার এত বড় সর্বনাশ করলেন? নীলের এই কথায় স্বপ্নের হৃৎপিণ্ড ছেদ পড়ে ওঠে। নীলকে হারানোর ভয় বুকের ভেতর চেপে ধরে। মেয়েদেরকে স্পর্শ করার একমাত্র অধিকার থাকে তার স্বামীর, আর আপনি? এটা বলে নীল কেঁদে দেয়। স্বপ্ন নীলের হাত ধরে নীলে ঝামটা মেরে ফেলে দেয়। আমি তোমায় সেই অধিকার দেব? নীল চোখ খুলে তাকায় স্বপ্নের দিকে, চোখে পানি মুছে বলল, মানে? যেদিন তোমার লাল শাড়িতে বধূ বেশে দেখেছি, সেদিন আমার হৃদস্পন্দন আমায় বলে দিয়েছে, আমায় জানিয়ে দিয়েছে তুমি আমার। তোমার জন্মই হয়েছে আমার জন্য। ভালোবেসে ফেলেছি খুব বেশি তোমায়। ভালোবেসে সেই অধিকার দিতে চাই তোমায়। ভালোবেসেছি বলে এত বড় স্পর্ধা দেখাতে পেরেছি তোমার সাথে, না হলে এমন কিছু কোনো দিনই এই স্বপ্ন করতই না। তোমার সাথে এরকম করার কারণ হলো তুমি আমার হৃদয়ের রানী, আমার বউ যদি কেউ হয় একমাত্র
সেটা তুমি। নীল নিঃশব্দে কেঁদে যাচ্ছে। আজ এই ছেলের জন্য তার সব শেষ হয়ে গেল। তার সুরালা এসব জানলে কি তাকে এখন গ্রহণ করবে? এই ছেলের জন্য তার চরিত্রহীন তকমা লেগেছে। কিছুতে ছাড়বে না এই ছেলেকে। এর শাস্তি এক্ষুনি দিয়ে ছাড়বে। চোখের পানি মুছে স্বপ্নের শার্টের কলার টেনে ধরে বলল, কি করে তুই ভাবলি আমি তোকে ভালোবাসবো? তোকে আজ আমি মেরে ফেলবো। কেন তুই আমায় ছুঁয়েছিস? এটা বলে নীল হাতের নখ দিয়ে স্বপ্নের গাল দুটো আঁচড়ে দেয় খুব জোরে। স্বপ্ন ব্যথা পেলে কিছু বলে না, নিজেকে খুব শান্ত করে রেখেছে। নীল বদ্ধ পাগল উন্মাদের মতো আচরণ করে, খুব জোরে জোরে স্বপ্নের বুকে মারতে থাকে। স্বপ্নের চুল ধরে জোরে জোরে টানতে থাকে। তাতে সে ক্ষান্ত হয় না। দিঘির পাড়ে উঠে এসে মোটা একটা লাঠি নিয়ে আসে। লাঠি দিয়ে খুব জোরে জোরে আঘাত করে স্বপ্নকে। স্বপ্ন তার দুটো হাত মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত চেপে আঘাতের ব্যথাগুলো সহ্য করছে। একটা আবার বাধা দেয়নি সে নীলকে। নীল নিজের সব রাগ লাঠি দিয়ে মেরে ছাড়তে থাকে। একসময় সে হয়রান হয়ে যায়। লাঠি ফেলে দিয়ে স্বপ্নের চুল টেনে বলল, আমার মায়ের কথা মনে থাকলে আর কোনো মেয়েকে স্বর স্পর্ধা করবি না। আর রইল তোর ভালোবাসার অঞ্চল। কান খুলে শুনে রাখ, আমি অন্য একজনকে ভালোবাসি। তোকে ভালোবাসার কথা প্রশ্নই আসে না। এটা বলে চলে যায় নীল। স্বপ্নের কানে নীলের একটা কথাই বাজছে, আমি অন্য একজনকে ভালোবাসি। লাঠির আঘাতের চেয়ে নীলের বলে যাওয়া এই কথার আঘাত সে বেশি পেয়েছে। তার হৃদয় যেন কেউ ছুরি দিয়ে ছিন্ন ভিন্ন করে দিল। জীবনের প্রথমবার কারো প্রেমে পড়েছে সে, আর সেই ভালোবাসার কথা বলার জন্য এভাবে পিটুনি খেয়ে রিফিউজ হয়েছে। বিয়ে করবি আমায়? প্রাচ্যের কথায় তৃণ তার দিকে ভ্রু কুঁচকে তাকায়, কিন্তু প্রত্যুত্তরে কিছু বলল না। প্রাচ্য আবার বলল, বিয়ে করবি আমায়? আরে মেট, এটা বলে চলে যেতে নিলে প্রাচ্য তার হাত ধরে আটকিয়ে বলল, তখনকার ঘটনার জন্য আই এম সরি। তিনো এত ছোট হচ্ছে বিষয় মনে রাখে। আরে মেট, তিনো এত ছোট তুচ্ছ বিষয় মনে রাখে না। হাত ছাড়, যাবো আমি। আমার কথা উত্তর পেলাম না আমি। উত্তর পাওয়ার মতো কোনো কথা বলিসনি। কেন এত হেয়ালি করছিস? বিয়ে করবি আমায়? তোর বর কি বেঁকে গেছে নাকি? এরকম একটা সিরিয়াস কথায় প্রাচ্যের তৃণের থেকে এরকম কথাই আশা করেনি। আমি তোকে ছাড়া কাউকে বিয়ে করব না। বিয়ের সিদ্ধান্ত নেওয়ার আগে এটা ভেবে নেওয়া উচিত ছিল, কিন্তু এখন তো আমি তোকে বিয়ে করব না। প্রাচ্যর বুক ফেটে যাচ্ছে তৃণের এরকম কথাই। আজ তার জন্য তৃণ অভিমান করে এসব বলছে। জানি ভুল করেছি আমি, এখনো সময় আছে সূর্যের নেওয়ার। আমি তো শুধরাবো না। আর এসব বলছিস কেন তুই? তোর মুখে এসব মানায় না। ভালোবাসি বলে। এটা বলে তৃণকে জড়িয়ে ধরে। তৃণ ধাক্কা দিয়ে ফেলে দেয় তাকে। তাচ্ছিল্য হেসে তৃণ বলল, ভালোবাসা মাই ফুড। তোর জন্য জমে থেকে সব ভালোবাসা কালকে বৃষ্টির পানিতে দিয়ে সাফ করে এসেছি। এই হৃদয়ে ভালোবাসার ফুল ঝরে গেছে। আমি ফুটাবো তোর হৃদয়ে ভালোবাসার ফুল? আমি চাই না আমার হৃদয়ে ঝরে যাওয়া কোনো ফুল ফুটুক। বাই দ্য ওয়ে, তোকে এসব বলে আমার লাভ নেই। তোকে লাস্ট বারের জন্য বলছি, আমার সামনে এসব নেকা ভালোবাসার কথা বলতে আসবি না। কেন অভিমান করে দূরে সরিয়ে দিচ্ছিস? যেখানে ভালোবাসা থাকে সেখানে অভিমান সাজে। তোর আর আমার মধ্যে কোনো ভালোবাসা নেই, তাহলে অভিমান আসবে কোথা থেকে? প্রাচ্য তৃণের দুই হাত নিজের হাতের মুঠোয় নিয়ে তার গালে লাগিয়ে বলল, আমি তোকে থাপ্পড় মেরেছি, তুই তার বদলে 1000টা থাপ্পড় মার, আমি কিছু মনে করব না। তারপরে তুই আমায় ফিরিয়ে দিস না, আমি তোকে ছেড়ে থাকতে পারবো না। তৃণ নিজের হাত ছাড়িয়ে নিয়ে রুম থেকে চলে যায়। আমাকে ফিরিয়ে দিয়ে যে কষ্ট আমায় দিয়েছিস, আজ থেকে সেই কষ্ট তুই উপভোগ করবি। আমি চাই তোর বিয়ে অন্য কারোর সাথে হোক। আমাকে না পাওয়ার আগুনে জ্বলে তুই ছাই হয়ে যাস, এটাই আমি চাই। প্রাচ্য সেখানে বসে হাউমাউ করে কান্না করতে থাকে। ভুল করে ডিসিশন নিলে তাহলে পস্তাতে হয়। কোনো কিছু করার আগে অন্তত 10 বার ভাবা উচিত এই কাজে ভবিষ্যৎ তার উপর কি ফল আসবে। ভেবেচিন্তে সব কাজ করতে হয়। হুট করে কোনো ডিসিশন নেওয়াই জীবনের জন্য ঝুঁকিপূর্ণ, যেমনটা প্রাচ্যের ক্ষেত্রে ঘটেছে। তৃণ ছাড়া কাউকে তার লাইফে কল্পনা করতে পারবে না বলেই তারপর রাগের বশে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেয়। তার ফল সে পাচ্ছে। স্বপ্নকে এভাবে পাগলাটে অবস্থায় রুমের ভেতরে ঢুকতে দেখে সমুদ্র বলল, মনে হচ্ছে বাসর ঘরে বিড়াল মারতে গিয়ে স্বপ্নেরই এই অবস্থা হয়েছে। এটা শুনে তৃণ আর ধূসর হেসে দেয়। সমুদ্র চোখ তুলে তাদের দিকে তাকায়। সমুদ্র বলল, বিচার স্বপ্নের খুব কষ্ট হয়েছে তোর, তাই না? মুখে কি হাল করেছে? ধূসর সমুদ্র পিঠে চাপল মেরে বলে, হ্যাঁ রে স্বপ্ন, দিনেই কি বাসর ঘর সেরে ফেললি নাকি রাতের জন্য কিছু বাকি রাখতি? স্বপ্নের চোখ বড় বড় করে তাকায় তাদের দিকে। তখনই তৃণ বলল, সেই সৌভাগ্যবতী মেয়েটাকে
কার সাথে মজা চন্দিমা করে থোড়ি হাল হয়েছে। স্বপ্ন ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়ায়, নিজের মুখে আঁচড়গুলো দেখে, গলায় ঘাড়ে গালের সব নখের আঁচড়গুলো দেখলে যে কেউ বলবে সে বাসর করেছে। তার বন্ধুরা হলে তো কথাই নেই, তার গালে এক বিভৎস অবস্থা। সমুদ্র তার কাঁধে হাত দিয়ে বলল, বললি না মেয়েটাকে? মেয়েটা তোর বোন? এটা বলে আয়নার নিজেকে দেখতে ব্যস্ত হয়ে যায়। সমুদ্র সিরিয়াস হয়ে যায়। তৃণ আর ধূসরের দিকে তাকায়, তারা চুপ হয়ে দাঁড়িয়ে আছে। স্বপ্নর দিকে তৃণ তাকায়। আমার বোন মানে? তোর বোন আমার এই হাল করেছে? কে? কে আবার? যার দ্বারা এই কাজ সম্ভব সেই। সমুদ্র খুব ভালো করেই জানে এই কাজ প্রাচ্য জীবনেও করবে না। স্বপ্ন আর প্রাচ্যর মধ্যে বোঝাপড়াটা ভালো। এই কাজ একজনের দ্বারাই সম্ভব, আর সে হলো নীল। তারই কাজ হবে। নীল কি করেছে? এটা বলে হাসতে থাকে। স্বপ্ন বলল, হাস ভালো করে, আমার তো মুখের 12টা বাজিয়ে দিয়েছে। আমি যতটুকু জানি নীলের পিছন কেউ না লাগলে সে এইরকম করবে না। তুই কি করিস ওর সাথে? কিছু করিনি, শুধু বলেছি ভালোবাসি। কি? সমুদ্র জোর করে চিৎকার করে বলল। সবাই চুপসে যায়। সবার এই ফানসে মুখ দেখে সমুদ্র অট্ট হাসিতে ফেটে পড়ে। তার হাসি দেখে সবাই ভ্যাবাচেকা খায়। সমুদ্র স্বপ্নের বাহুতে চাপল মেরে বলল, আরে আমি বাংলা সিনেমার নায়িকাদের ভিলেন ভাই না, যে বোনের প্রেমে বাধ্যা হয়ে দাঁড়াবো। শরীরের ব্যথায় স্বপ্ন রাতে হাড় কাঁপানো জ্বর আসে। সবাই স্বপ্নের রুমে উপস্থিত। রোকেয়া বেগম স্বপ্নের মাথায় জলপট্টি দিতে থাকে। স্বপ্ন বলল, আন্টি, আমার গায়ে সামান্য জ্বর, সেরে যাবে রাতেই, এটা নিয়ে ব্যস্ত হওয়ার দরকার নেই। রোকেয়া ধমকিয়ে বলল, চুপ করো, গা পুড়ে যাচ্ছে তোমার, আর বলছো সামান্য। শায়লা বলল, বেড়াতে এসে গায়ে জ্বর বাঁধিয়ে ফেলেছো। আন্টি, আমি ঠিক আছি, তোমরা সবাই গিয়ে শুয়ে পড়ো। সমুদ্র আছে তো? নীল এক কোণে দাঁড়িয়েছিল। এখন স্বপ্নর উপরে থেকে রাগ কমেনি। ইচ্ছা করছে এখন কামড়িয়ে দিতে। জ্বর এসেছে ভালো হয়েছে, এই বজ্জাত মরলে সে বেশি খুশি হবে। কত বড় সাহস, আমার ঠোঁট কামড়িয়ে ধরে। মির্জা ফ্যামিলির সবাই চলে যায়। সমুদ্র তার রুমে যায় স্বপ্নের জন্য মুভ আনার জন্য। প্রাচ্য যেয়ে স্বপ্নের পাশে বসে বলল, বিকালে তো ঠিক দেখলাম, হঠাৎ করে জ্বর এলো কেন? এটা বলে স্বপ্নের বাহু ধরে। স্বপ্ন আহ করে আর্তচিৎকার দেয়। সবাই বুঝতে পারলো না স্বপ্ন হঠাৎ করে কেন চিৎকার করলো। প্রাচ্য হতভাগ যে এত জোরে ধরেনি, স্বপ্ন ব্যথা পাবে। কি হয়েছে তোর, চিৎকার করলি কেন? স্বপ্ন বলল, ও কিছু না। ও কিছু না হলে বুঝি তুই এত জোরে চিৎকার করলি? শার্ট খোল, বাহুতে কি হয়েছে আমি দেখবো। স্বপ্ন খুলতে দেয় না। সে খুব ভালো করে জানে শার্ট খুললে মায়ের দাগগুলো স্পষ্ট দেখা যাবে। মায়ের দাগ দেখলে জিজ্ঞেস করবে কিভাবে হয়েছে। আর সে কিছুতেই নীলকে ছোট করতে দিবে না। অসুস্থ বলে কিছু বলতে পারেনি, কিন্তু প্রাচ্য আর রোদ জোর করে শার্ট খুলে ফেলে। শার্ট খুলে সবাই হাঁ করে তাকিয়ে আছে। মায়ের দাগগুলো কালো হয়ে নীলচে হয়ে গেছে। প্রাচ্য স্বপ্নকে ঘুরিয়ে দেখে, পিঠেও সেম অবস্থা। স্বপ্নের অবস্থা দেখে সবার মুখে আমাবস্যা নেমে আসে। তাদের প্রাণপ্রিয় বন্ধুর এমন অবস্থা করেছে কে? তোকে কে এভাবে আঘাত করেছে? প্রাচ্য বলল, কিন্তু স্বপ্ন কিছু বলল না। তৃণ বলল, চুপ করে থাকিস না, কি করেছে বল একবার, তারপর তাকে মজা দেখাবো। রোদ বলল, স্বপ্ন তুই শুধু নামটা বল। ধূসর বলল, আমি বুঝতে পারছি কে করেছে। সবাই একসঙ্গে বলে ওঠে, কে করেছে? স্বপ্নের গালের অবস্থা যখন নীল করেছে, তার মানে এই আঘাতগুলো নীলই করেছে। প্রাচ্য আঁতকে উঠে বলে, নীল কেন এসব করতে যাবে? ধূসর বলল, সেটা আমার চেয়ে ভালো স্বপ্নই বলতে পারে। সবার দৃষ্টি এবার স্বপ্নের দিকে। জোকের মতো স্বপ্নকে ঘিরে ধরে। বাধ্য হয়ে এক প্রকার জোর করে সবাই স্বপ্নের থেকে কথা বের করে। স্বপ্ন সবাইকে সব ঘটনা খুলে বলে। তখনই ধূসর বলল, শালা তোরা কি দুজনেই তোরা মেয়েদের হাতে মাইর খেলি? কেউ মাইর খায় প্রাচ্যের হাতে, আর কেউ মাইর খায় নীলের হাতে। আর প্রাচ্য, তোরা দুই বোন কি মাইর ছাড়া কিছুই জানিস না? তুই থাপ্পড় দিয়ে তৃণের গালের বেহাল করেছিস, আর নীল সে তো লাঠি দিয়ে পিটিয়েছে। ধূসরের কথা প্রাচ্যের চাঁদমাখা মুখখানা অমাবস্যায় নেমে আসে। প্রাচ্য তৃণের দিকে তাকায়। এখন হাতের আঙ্গুলের ছাপ দেখা যাচ্ছে। চোখে পানি টলমল করতে থাকে। তৃণ বলল, তার মানে আমাদের স্বপ্ন ফার্স্টকে ছেড়ে ফেলেছে? ধূসর বলল, কেমন ফিল করলি স্বপ্ন, বল না প্লিজ। ফিল আসবে কি করে, যে মাইরটাই না দিল আমায়। মায়ের চোটে ফিল পালাইছে। রোদ বলল, আমার মাথায় আসছে না
স্বপ্নের মতো ছেলেকে নীল রিফিউজ করছে, ভাবতে অবাক লাগছে। আমার মাথায় আসছে না। ধূসর বলল। তখনই স্বপ্ন বলল, সে কি অন্য কাউকে ভালোবাসে? প্রাচ্য আঁতকে উঠে বলল, কি বলছিস তুই? নীল নিজের মুখে বলেছে। নীল অন্য কাউকে ভালোবাসলে অন্তত আমার বলতো। তৃণ বলল। নীল তো মিথ্যা বলতে পারে না। ধূসর বলল, হতেও পারে, কারণ স্বপ্ন তোকে জোর করে কিস করেছে বলে মিথ্যা বলতে পারে। প্রাচ্য বলল। আমি কালকে সকালে জেনে নেব নীল মিথ্যা বলছে কিনা সত্যি বলছে। তখনই সমুদ্র রুমে ঢোকে। স্বপ্নের এই অবস্থা দেখে বিস্মিত হয় সে। তারা সবাই তাকে সবকিছু খুলে বলে। প্রাচ্য ওয়াইন্টমেন্ট এনে আঘাতের জায়গাগুলোতে লাগিয়ে দেয়। তারা সবাই চলে যায়। নীল ঘুমাতে পারছে না, বারবার আজকের ঘটনা চোখের সামনে ভাসছে। চোখ বন্ধ করলেই ভেসে উঠছে, কিন্তু সে চায় না এই বাজে ঘটনা মনে রাখতে। তাই ভোলার জন্য ঘুমাতে চায়, কিন্তু আজকে তার চোখ থেকে ঘুম পালিয়ে যায়। হাট থেকে নেমে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায়, ডান হাতটা ঠোঁটের উপরে রাখে। এইখানে আজ ওই বজ্জাত ব্যাটার কামড়ে দিয়েছে। ভাবতে তার গা গিনগিন করছে। টেবিলে রাখা টিস্যু বক্স থেকে টিস্যু নিয়ে ঠোঁট মুছতে থাকে। কয়েক হাজারবার যে তার ঠোঁট টিস্যু দিয়ে মুছেছে, রাগে দুঃখে তার চোখ দিয়ে পানি বের হয়ে আসে। নীলের বারবার মনে হচ্ছে স্বপ্নের শাস্তি খুব কম হয়ে গেছে, তার আর বাকি শাস্তি দেওয়া উচিত। হ্যাঁ, নীল তাকে আরো শাস্তি দিবে। এই নীলকে ছুঁয়েছে, তার মাসুল একবার না 1000 বার দিতে হবে। টেবিলে রাখা ফুলদানি ফ্লোরে ছুঁড়ে ফেলে দেয়। কালকে স্বপ্নকে এভাবে মারলি কেন? প্রাচ্যর কথায় নীল তার দিকে তাকিয়ে ফিরে বলল, তোমার ওই বজ্জাত বল্টুকে যখন এটা বলেছে তাকে আমি মেরেছি, তাহলে নিশ্চয়ই বলেছে তাকে কেন মেরেছি আমি। রোদ বলল, স্বপ্ন বলেছে, আর স্বপ্ন তোমাকে কিস করেছে। তার কারণ তুমি জানো? তুমি তাকে গোবরের স্তূপ না ফেললে সে এই কাজটা করতো না। মানছি আমি এটা করেছি, তার মানে এটা না যে হুট করে অপরিচিত একটা মেয়েকে কিস করে বসবে। শালা একটা লুচ্চা বেটা। আল্লাহ জানে তোমাদের এই লুচ্চা ফ্রেন্ড না জানি কত মেয়েকে এইভাবে কিস করেছে। ব্যাস। প্রাচ্য হাত উঠিয়ে রাগী সুরে বলল। বোনকে রাখতে দেখে নীল চুপ হয়ে যায়। রোদের ইচ্ছে করছে নীলকে আছড়ে বর্তা বানিয়ে ফেলতে। কত সাহস হলে মেয়েটা আমাদের সামনে আমাদের স্বপ্নকে লুচ্চা বলে, চরিত্রের দাগ লাগায়। আজ সমুদ্রের বোন বলে সবকিছু সে হজম করে নিল। প্রাচ্য এবার খুব শান্ত স্বরে বলল, স্বপ্ন খুব ভালো ছেলে, সে সবার থেকে আলাদা, তুই তাকে চিনতে ভুল করেছিস। নীল তার ঠোঁট দেখিয়ে বলল, এই দেখো তোমার ভালো ফ্রেন্ড স্বপ্নের কাণ্ড, কামড় দিয়ে ঠোঁট কেটে ফেলেছে। এসব বাদ দে, এবার বল তুই কাকে ভালোবাসিস, কে সেই ব্যক্তি? নীল এবার কোলের উপর থেকে বালিশ সরিয়ে উঠে দাঁড়ায়, জানালায় খুলে দিয়ে বাহিরের দিকে তাকিয়ে বলল, তাকে আমি চিনি না, এবারও দেখা হয়নি। সে দেখতে কেমন তাও আমি জানি না, শুধু আমি তাকে ভালোবাসি। প্রাচ্য বসা থেকে উঠে এসে নীলের কাঁধে হাত দিয়ে তার দিকে ঘুরিয়ে বলল, সে জানে তুই তাকে ভালোবাসিস? তার নাগাল পেলে তো জানবে। আমি না কিচ্ছু বুঝতে পারছি না। কিছু জানে না তাহলে এটা কেমন ভালোবাসা? আর তার সাথে পরিচয় কিভাবে হয়েছে? নীল সব খুলে বলল। প্রাচ্য শুনে হতভম্ব। সে বলল, কার জন্য অপেক্ষা করবি তুই? তুই তাকে চিনিস না, সেও তোকে চিনে না। দেখা হবে কিনা আল্লাহই জানে। নীল একটা দীর্ঘশ্বাস ফেলে। তার প্রাচ্য আপু তো ভুল কিছু বলেনি। সত্যি কি তার সাথে দেখা হবে না? একবার কি বলতে পারবে না ভালোবাসি তাকে? নিজের অজান্তে মন দিয়ে ফেলেছে, তার সূর্যের হৃদয়ে গেঁথে গেছে। রোদ বলল, নীল, তুমি এই যুগের মেয়ে হয়ে একটা সুরে প্রেমে পড়ে একজন অচেনা লোককে ভালোবেসে ফেলেছো। আর সেই সুরওয়ালা তো বিবাহিত কোনো পুরুষও হতে পারে, আবার সে কোনো মেয়েও হতে পারে। নীল এবার রোদের দিকে তাকায়। কি বলবে সে এদেরকে? উত্তর দেওয়ার মতো কিছু নেই। প্রাচ্য বলল, ধর তুই তাকে খুঁজে পেয়েছিস, সে যদি কোনো টাকলা বুড়িওয়ালা হয় তখন কি তুই তাকে ভালোবেসে বিয়ে করতে যাবি? নীল ভ্রু কুঁচকে তাকায় প্রাচ্যর দিকে। সে বলল, এমনও হতে পারে সে কোনো হ্যান্ডসাম যুবক। হতে পারে, সে তুই কত পার্সেন্ট শিওর দিয়ে বলতে পারবি? আমি এত কিছু জানি না, আমি তাকেই ভালোবাসি। আমার মন বলছে তার সাথে আমার দেখা হবে, তখনই দেখে নিব সে দেখতে কেমন। দয়া করে এ নিয়ে তোমরা এখন আর কোনো কথা বলবে না, এখন তোমরা আসতে পারো। প্রাচ্য খুব ভালো করে জানে তার বোনকে বুঝিয়ে লাভ নেই। তার মাথায় কিছু ঢুকলে বের করা সম্ভব নয়। জোকের মতো মাথায় জেকে বসে থাকে। তারা দুজন নীল রুম থেকে বেরিয়ে এসে স্বপ্ন রুমে আসে। রোকেয়া বেগম নিজের হাতে স্বপ্নকে স্যুপ খাওয়াচ্ছে জোর করে।
তার পাশে তার ছোট মাও আছে। প্রাচ্য তাদের দেখলে প্রাণ জুড়ে যায়। তিনজার কি মিল! সবার ছেলে মেয়েকে সমান তালে ভালোবাসে। সবাই মিলেমিশে একান্নবর্তী পরিবারে বাস করে। এখন একান্নবর্তী পরিবার দেখাই যায় না, সবাই অনু বা একক পরিবারে করে। প্রাচ্যকে রুমে ঢুকতে নিলে রোকেয়া বেগম বলে, দেখ তো প্রাচ্য মা, তোর এই বন্ধুটা কিছুই খেতে যাচ্ছে না। হ্যাঁ রে স্বপ্ন, কেন খেতে যাচ্ছিস না? আমার বড় মা তোকে কত ভালোবেসে খাওয়াচ্ছে, তাড়াতাড়ি খেয়ে নে। আর কত খাবো, সেই তখন থেকে খেয়ে যাচ্ছি। স্বপ্নকে খাইয়ে দিয়ে তারা চলে যায়। তখনই ধূসর আর তৃণ সেখানে আসে। স্বপ্ন বলল, কিছু জেনেছিস নীলের কাছ থেকে? ছেলেটা কে? প্রাচ্য স্বপ্নকে পাশে বসে মন খারাপ করে বলল। হুম। সবাইকে সবটা খুলে বলে সে। তারপর বলল, স্বপ্ন, তুই নীলকে ভুলে যা। আমি জানি নীল তোর ভালোবাসা কিছুতেই গ্রহণ করবে না। তোর আগে সে অন্য কাউকে ভালোবেসে ফেলেছে। এটা বলে সে স্বপ্নের দিকে তাকায়। হ্যাঁ, সে সত্যি দেখতে পাচ্ছে স্বপ্নের মুখে হাসি, কিন্তু সে তো হাসির কিছু বলেনি। যেটা বলেছে সেটা স্বপ্নের শুনে মন খারাপ হওয়া উচিত। কিন্তু তখনই সে রোদের দিকে তাকায়। রোদ ইশারায় বোঝায় সে কিছুই বুঝতে পারছে না। এদের হাসির কারণ কি? রোদের ইশারায় সে তৃণ আর ধূসরের দিকে তাকায়। তারাও হাসছে। তার মানে কি বুঝতে পারছি না, হাসছিস কেন তোরা? ধূসর প্রাচ্যের মাথায় গাঁটটা মেরে বলে, তোরা দুই গাদা জীবনেও কিছু বুঝতে পেরেছিস যে আজকে বুঝতে পারবি? প্রাচ্য চোখ গরম করে তাকায়। রোদ বলল, আমরা গাধা হলে তোরা হলি গাধি। এটা বলে রোদ প্রাচ্যকে টেনে নিয়ে যেতে যেতে বলল, আমাদের এত বোঝার দরকার নেই, তোরা দুজন বসে বসে বুঝ পাতা খা। সাজেকের সেই মাওত অর্গানের সুরওয়ালা আমি। স্বপ্ন বলল। তারা দুজন দরজার সামনে ছিল। স্বপ্নের কথায় থমকে দাঁড়ায়। সঙ্গে সঙ্গে তাদের দিকে ঘুরে দুজনে একসঙ্গে উত্তেজিত হয়ে বলল, কি? দুজন এবার তাদের সামনে এসে বলল, মানে? তৃণ বলল, মানে খুব সিম্পল, নীলের সেই সুরওয়ালা আর কেউ নয়, সে হলো স্বপ্ন। দুজনে অবাক হয়ে জোরে চিল্লিয়ে বলল, কি? তারপর প্রাচ্য বলল, কি করে এটা সম্ভব? ধূসর বলল, অসম্ভবের কি আছে? রোদ বলল, স্বপ্ন মাউত আরগান বাজায় আর সেটা আমরা জানি না, সেটা কি করে হয়? সবকিছুতেই তোদের মেয়েদেরকে বলতে হবে নাকি? তাহলে তো এই খবর নীলকে দেওয়া লাগে। স্বপ্ন বলল, প্লিজ এখন কিছু বলিস না। কেন? স্বপ্ন কিছু বলল না, শুধু রহস্যময় একটা হাসি দিল। তাতে সব বন্ধু বুঝে গেল স্বপ্ন কিছু একটা করতে চাইছে। 15 হাত শাড়ি পেঁচিয়ে সারা বাড়ি এরকম ঘুরঘুর করিস যেন এটা তোর শ্বশুর বাড়ি, শুধু বিয়ে করে এসেছিস। সমুদ্রের প্রথম কথা রোদের কপাল কিছুটা কুঁচকে গেল, পরে ঠিক হয়ে যায়। রোদ কিছুতে বুঝছে না এই ব্যাটার সমস্যাটা কোথায়। যখন জিন্স টপস পরতো তখন কথা শোনাতো, আর এখন শাড়ি পরেছি তাতেও শোনাচ্ছে। আরে বেটা, তুই কি জানিস এই রোদ সেদিন তোর কাছ থেকে যাওয়ার পর থেকে বিউটি পার্লার থেকে লোক এনে 5 দিন ধরে শাড়ি পরা শিখেছে। কোথায় তুই একটু মিষ্টি হেসে বলবি, বাহ তোকে সে শাড়িতে খুব ভালো মানায়, পুরো বউ বউ লাগে। তা না করে বলিস শাড়ি পেঁচিয়ে হাঁটি। আরে শালা, হৃদয়ের চোখ মেলে একটা বার তাকাতে পারিস না? আন্টি যে কেন জানি তোর জন্মের সময় নিম পাতার রস খাইয়েছে। মিষ্টি কিছু খাওয়ালেও তো আজ মিষ্টি মিষ্টি কথা বের হতো, এত তেতো কথা বলতে পারতি না। সমুদ্র তুড়ি বাজিয়ে রোদের হুঁশ ফেরায়। কার ধ্যানে মগ্ন ছিলে? আপনার ধ্যানে। মিনমিন করে সে বলল। সমুদ্র বলল, কি বললি তুই? না কিছু না। আমার সাথে চল। কোথায়? জাহান্নামে। জাহান্নামে যাওয়ার কোনো ইচ্ছে নেই আমার, জান্নাতে হলে যেতে পারতাম। সমুদ্র কিছু না বলে রোদকে নিয়ে যায় তার রুমে। তার জামা কাপড় কতগুলো আলমারি থেকে নিয়ে তাকে দিয়ে বলল, এগুলো ধুয়ে নিয়ে আস। কি? যা বলছি শুনতে পেয়েছিস, তাই দ্বিতীয়বার রিপিট করতে চাই না। আপনার কি আমাকে কাজের বেটি জেরিনার মনে হয়? কাজের বেটি জরিনা না, রহিনা মনে হয়। আমাদের বাড়িতে খেতে হলে কাজ করে খেতে হবে, ফ্রিতে কাউকে খাবার দিই না। আপনি আমায় খাওয়ার খোটা দিচ্ছেন? এই জন্য লোকের ভালো করতে নেই। সমুদ্র, তুই যে কেন রোদের জন্য ভালো করতে গেলি? রোদ বুঝতে পারছে না সমুদ্র তার কি এমন ভালোর কথা বলছে, তাই অবাক হয়ে তাকিয়ে থাকে। সমুদ্র বলল, রোদ, তুই কি জানিস তোর পেটের মেদ বেড়ে যাচ্ছে? তোর শরীরে ফিটনেসটা রাখার জন্য কাজ করতে বলছি, তাতে তোর পেটে এরকম ভুঁড়ি দেখা যাবে না। রাগে দুঃখে তার কান্না আসছে। তার এই সুন্দর ফিগার আর তার পেটে কোনো মেদ নেই, স্লিম। আর সমুদ্র কি বলছে? তার পেট থেকে শাড়ি সরিয়ে সমুদ্রকে বলল,
সমুদ্র ভাই, এবার ভালো করে আমার পেট দেখে বলুন, সত্যি কি আমার পেটে মেদ জমেছে? সমুদ্র কতক্ষণ বিচক্ষণদের মতো তাকিয়ে বলল, বেশি বেশি করে কাজ করবি, তাহলে তোর ফিটনেসটা ঠিক থাকবে। এটা বলে জামা কাপড়গুলো ধরিয়ে দিয়ে বলল, ফলো মি। এতগুলো কাপড় নিয়ে সে একা কিভাবে নিয়ে যাবে? নতুন নতুন শাড়ি পরেছে সে, শাড়ি পরে এত কাপড় চোপড় নিয়ে হাঁটা মুশকিল। সে বলল, সমুদ্র ভাই, আপনি যদি কিছু কাপড় চোপড় নিতেন তাহলে একটু ভালো হতো, এতগুলো কাপড় নিয়ে হাঁটতে পারি না। সমুদ্র রাগে চোখে তাকায়, তা দেখে সে বলল, আমি নিজেই নিতে পারবো। এটা বলে সে সমুদ্রের পেছন পেছন সিঁড়ি বেয়ে নামে। সোহাগী বলল, এ কি, তুমি কাপড় চোপড় নিয়ে কোথায় যাচ্ছ? রোদ ফানসে গলায় বলল, ধুতে। ধুবে ভালো কথা, তাই বলে তুমি যাচ্ছ কেন? সমুদ্র এগিয়ে এসে বলল, ছোট মা, তুমি জানো রোদ কত সুন্দর করে কাপড় চোপড় ধুতে পারে। তার সবচেয়ে বড় কথা, রোদ এই কাজটা করতে ভালোবাসে। রোদ আমার রুমে যে কি বলে জানো ছোট মা? কি বলে? বলে, সমুদ্র ভাইয়া, আমি জামা কাপড় ধুতে যাচ্ছি, তোমার কাপড় চোপড় গুলো দাও, আমি ধুয়ে নিয়ে আসবো। আমি কতবার মানা করলাম, তারপর জোর করে কাপড় চোপড় নিয়ে আসলো। আমার কোনো কথাই শুনলো না সে। রোদ দাঁড়িয়ে তার প্রাণপ্রিয় ভালোবাসার মানুষের বানোয়াট মিথ্যে কথা শুনছে। সমুদ্র আবার বলল, ছোট, তোমার কোনো কাপড় ধোয়া লাগবে? হ্যাঁ লাগবে। কেন? সেগুলো নিয়ে আসো, রোদ খুব সুন্দর করে ধুয়ে দিবে। রোদ বলল, দেখলে ছোট মা, রোদ হ্যাঁ বলেছে। কি রোদ ধুয়ে দিবে তো? সমুদ্র চোখের ইশারা করে যেন সে হ্যাঁ বলে। রোদ পড়েছে বিপাকে, কি বলবে সে? এখন যদি সত্যি বলে তাহলে এই বদটা তাকে কাঁচা চিবিয়ে খাবে। তাই সে বলল, জি আন্টি, দিন। আমি আপনার মেয়ের মতোই, মেয়ে হয়ে কি মায়ের কাজ করতে পারি না? সোহাগী আর কি বলবে? সমুদ্র তাকে অনেক কিছু বুঝ দেয়। তার সমুদ্র নিজে গিয়ে সব কাপড় এনে রোদের কাছে দেয়। তখনই নীল আসে, বলল, রোদ আপু, সবার জামা কাপড় যখন ধুয়ে দিচ্ছ তাহলে আমি কেন বাদ যাবো? এই নাও, এগুলো ধুয়ে দেবে ভালো করে। এটা বলে নীল এক গাদা কাপড় রোদের কাছে দিয়ে উপরে চলে যায়। রোদ মনে মনে বলল, যেমন ভাই তেমনি বোন, সব বদের হাড্ডি। ভালোবেসে লাস্ট পর্যন্ত তাকে ধোপাগিরি করতে হচ্ছে। সমুদ্রকে পাওয়ার জন্য তা করতেও সে রাজি। শাড়ির আঁচল কোমরে গুজে পুকুরের শান বাঁধানোর ঘাটে রোদ জামা কাপড় ধুচ্ছিল। এটা নিয়ে সবাই হাসাহাসি করছিল। ধূসর পটপট করে কয়েকটা ছবি তুলে নেয়। তখন রোদের কানের কাছে এসে বলল, সমুদ্র তোকে ধোপা বানিয়ে ছাড়লো। হাই রে, এ তুই কাকে ভালোবাসলি? এটা বলে সে সরে আসে। রোদ তার দিকে রাগি রাগি চোখে তাকায়, আবার কাজে মন দেয়। তারপর সমুদ্রের দিকে তাকায়। স্বপ্ন আর সমুদ্রকে নিয়ে কথা বলছে। সমুদ্র হাত নাড়িয়ে নাড়িয়ে কথা বলছে। ইস, কি সুন্দর লাগছে। এই মানুষটার জন্য সে সবকিছু করতে পারবে। ধূসর বলল, রোদ, তোর পেটে এত সুন্দর একটা তিল আছে, না দেখলে বুঝতেই পারতাম না। হেব্বি লাগছে কিন্তু তিলটা। রোদ একবার ধূসরের দিকে তাকালো, একবার পেটের দিকে তাকালো। হাতের কাপড়টা ঘাটে রেখে ধূসরের দিকে তেড়ে আসে। আর ধূসর দৌড়াতে দৌড়াতে বলল, আরে ভাই, দৌড়াচ্ছিস কেন? সুন্দরের প্রশংসাও দেখি করা যাবে না। সবাই তাদের দৌড়ানি দেখে হাসতে থাকে। শুধু একজনের মুখ গম্ভীর হয়ে যায়। রোদ বলল, বজ্জাত, তোকে কে বলেছে আমার পেটের তিলের প্রশংসা করতে? এটা করবে আমার স্বামী। রূপের প্রশংসা করতে পারলি না, ওই দিকেই চোখ দিলি কেন? আমি কই চোখ দিলাম? তুই দেখে রাখলে তো চোখ যাবেই। রোদের দৌড়ানি খেয়ে সে আবারও ঘাটে চলে আসে। উপরের দিকে তাকিয়ে রোদ নিচের পানি, রিপিট, উপরের দিকে থেকে রোদ, নিচে পানি। তাই দাঁড়িয়ে যায় ধূসর। রোদ এসে মারতে থাকে তাকে। হাতাহাতির মধ্যে দুজনে পানিতে পড়ে যায়। সবাই দৌড়ে আসে ঘাটে তাদের দুজনকে তোলার জন্য। ট্রিনো আর প্রাচ্যর হাত বাড়ায়। তখনই দুজন দুজনের ছোঁয়া পায়। কিছুক্ষণ তাকিয়ে দেখে চোখ নামিয়ে ফেলে। তার দুজনকে টেনে তোলে। ধূসর বলল, বজ্জাত মাইয়া, একেবারে পানিতে ফেলে দিলি। ভিজে গেছে, তাই শাড়ি রোদের শরীরে লেপটে গেছে। শাড়ি টেনে দেয় গায়ে। তখনই তার চোখ যায় সমুদ্রের দিকে। লাল লাল চোখে তাকিয়ে আছে, চোখ দিয়ে আগুন বের হচ্ছে। এক্ষুনি যেন তাকে ভস্ম করে দিবে, পৃথিবীর ধ্বংস করে দিবে। রোদ ভয় পেয়ে চোখ নামিয়ে ফেলে। সমুদ্র সবাইকে অবাক করে দিয়ে রোদকে কোলে তুলে নেয়। সমুদ্র কোণে দিকে ভ্রুক্ষেপ নেই। তার বন্ধুরা অবাক পানে তাকিয়ে আছে সমুদ্রের কাছে। তাদের মনে হচ্ছে না এটা তাদের বন্ধু সমুদ্র। রোদ সমুদ্রের গলা জড়িয়ে ধরে। আজকে তার মনে হচ্ছে পৃথিবীর সে সবচেয়ে বেশি সুখী মানুষ।
কোনোদিন ভাবেনি সে এটা। ভাবনার বাইরে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটে গেল। সবার কাছ থেকে ভালো লাগে, আর সে অনাকাঙ্ক্ষিত জিনিস যদি ভালোবাসার মানুষের কাছ থেকে পায় তাহলে সেটা ভাষায় বলে প্রকাশ করা যাবে না। রোদের হাত পা সবগুলো বেঁধে রেখেছে, মুখের মধ্যে টেপ মেরে দিয়েছে সমুদ্র। পেট থেকে শাড়ি সরিয়ে ফেলে, ড্রয়ার থেকে সিগারেট নিয়ে লাইটার দিয়ে জ্বালায়, সিগারেট টানতে থাকে। রোদের এই ধবধবা ফর্সা পেটের দিকে তাকায়। রোদ বুঝতে পারছে না সমুদ্র এসব কেন করছে। কি সুন্দর করে তাকে কোলে করে নিয়ে আসছিল, তখনই রুমে এনে ধপাস করে ফেলে দিয়ে এভাবে বেঁধে ফেলে। রোদ উহু উহু করতে থাকে। সমুদ্র তার দিকে তাকায়। সে ইশারায় বলল মুখ থেকে টেপটা সরাতে। সমুদ্র সেদিকে ভ্রুক্ষেপ না করে চোখ বন্ধ করে সিগারেটের টান মারে। আধ খাওয়া সিগারেট হাতে নেয়, এগিয়ে যায় রোদের পেটের দিকে। রোদ বড় বড় চোখ করে তাকায়। কি করতে যাচ্ছে সমুদ্র? জ্বলন্ত সিগারেট চেপে ধরে পেটের তিলটার উপর। যন্ত্রণায় আর্তনাদ করে ওঠে, দাঁত মুখ খিচে সহ্য করে নেয়। ব্যথায় পুরো শরীর চটপটানি শুরু করে, চোখ বেয়ে পানি পড়তে থাকে। কোরবানির গরুকে যেমন 10-15 জন ধরে গলায় ছুরি চালায়, যখন পশুটা পা মেলে ছটফট করতে থাকে, এখন সেই পশুর মতো রোদের সেম অবস্থা। সিগারেট ফেলে দিয়ে হাতের বাঁধন, মুখ থেকে টেপ সরিয়ে ফেলে। তখন রোদকে ধমক দিয়ে বলল গেট আউট। চোখ দিয়ে পানি ঝরতে থাকে। এখন সে আগের মতো শুয়ে আছে। ব্যথার যন্ত্রণায় মরে যেতে ইচ্ছে করছে তার। উঠে বসার শক্তি যেন পাচ্ছে না সে। তা দেখে সমুদ্র তার হাত ধরে টান দিয়ে খাটের উপরে বসায়। এক্ষুনি বের হয়ে যাবে আমার রুম থেকে। ছলো ছলো চোখে তাকিয়ে আছে সে সমুদ্রের দিকে। কি এমন করেছে সে যার জন্য সমুদ্র এমন বিহেভিয়ার করলো? খাট থেকে আস্তে আস্তে নেমে যায়, দরজার সামনে যেয়ে পেছনে তাকায়। সমুদ্রকে একবার দেখে কান্না করতে করতে জোরে দৌড়ে বের হয়ে যায়। সমুদ্র খাটে পা ঝুলিয়ে বসে চাদর খামচে ধরে। এক এক করে সবাই চলে যায় শান বাঁধানো ঘাট থেকে। শুধু প্রাচ্য আর তৃণ রয়ে যায়। ঘাটে দাঁড়িয়ে তৃণ কার সাথে যেন কথা বলছে, তার জন্য অপেক্ষা করছে প্রাচ্য। অনেকক্ষণ যাবৎ কথা বলছে তৃণ, কথা শেষ হওয়ার নামও নেই। তাই সে কপট রাগ দেখিয়ে তৃণর হাত থেকে মোবাইলটা নিয়ে নেয়। তৃণ বলল কি সমস্যা? লাইন কেটে তৃণের হাতে মোবাইল দিয়ে বলল সমস্যা অনেক, এত কথা কার সাথে বলছো? কপাল কুঁচকে তাকিয়ে তৃণ বলল কৈফত চাইছিস? যদি মনে হয় কৈফিয়ত তাহলে তাই। কোন অধিকারের জোরে কৈফত চাস? প্রাচ্য তৃণের কাছে এসে বলল ভালোবাসার অধিকার। তৃণ তাচ্ছিল্য হাসলো, তারপর বলল ভালোবাসা। প্রাচ্য দুহাত দিয়ে তৃণকে পরম আবেশে জড়িয়ে ধরে বলল ভালোবাসি তোকে, খুব ভালোবাসি। প্রাচ্যর হাত পিঠ থেকে সরিয়ে দূরে ঠেলে দিয়ে তৃণ বলল ঘৃণা হচ্ছে না তোর একটা লজ্জা ছেলেকে ভালোবাসার কথা বলতে? লজ্জা করছে না তোর? প্লিজ চুপ কর। কেন? যেটা সত্যি সেটাই বলছি। শুধু একজনের ইজ্জত কেড়ে নিই নাই, রোজ রাতে নিয়ম করে পতিতালয়ে যাই। আমার যে একজনের চাহিদা মিটে না। প্রাচ্য কিছু না বলে শুধু তৃণের দিকে তাকিয়ে থাকে। কি বলবে সে? এসব মিথ্যে অপবাদ সে ভুল বুঝে তৃণকে একসময় দিয়েছে। শুধু অপবাদ নয়, দুইবার থাপ্পড় মেরেছে। তৃণ অতি কষ্টে সে কথাগুলো বলছে তাকে। তৃণ আবার বলল ফার্দার তোর মুখে যেন ভালোবাসার কথা না শুনি। মাথা গেঁথে নে, আমি তোকে ভালোবাসি না, আর কখনো বাসবো না। যেটা শেষ হয়ে গেছে সেটা আর কিছুতে শুরু করতে চাই না। এটা বলে হনহনিয়ে চলে যায়। প্রাচ্য বসে পড়ে সেখানে, কান্না করতে থাকে। জেদ করে এসব বলেছে তৃণ। একটা বারও ভাবছে না জেদ করে থাকার সময় এখন নেই। এভাবে চলতে থাকলে শিহাবকে বিয়ে করে ফেলতে হবে। তৃণকে ছাড়া সে কাউকে নিজের জীবনে মানতে পারবে না। রাগের বশে না হয় সে ভুল সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু এখন তৃণ জেদ করে এমন করছে। প্রাচ্য বাসায় এসে দেখে রোদ উবু হয়ে শুয়ে বালিশে মুখ লুকিয়ে কাঁদছে। কেন কাঁদছে রোদ? ভাইয়া কিছু করেনি তো? ভাবতে ভাবতে রোদের কাঁধে হাত দেয়। রোদ ঘাড় ঘুরিয়ে প্রাচ্যকে দেখে তাকে জাপটে ধরে কান্না করতে থাকে। প্রাচ্য রোদের পিঠে হাত বুলিয়ে সান্ত্বনা দিয়ে বলল কান্না থামিয়ে বল, কি হয়েছে, কেন কাঁদছিস? রোদ চোখের পানি মুছে ফেলে। পেট থেকে শাড়ি সরিয়ে ক্ষতস্থান প্রাচ্যকে দেখায়। প্রাচ্য আঁতকে উঠে বলল এত কেয়ারলেস কেন তুই? দেখে শুনে চলতে পারিস না? ইস, পুরে কি এক অবস্থা করেছে। রোদ কিছুই বলল না। প্রাচ্য কিছু একটা ভেবে সে আবার বলল এটা তো কোনো অ্যাক্সিডেন্ট ভাবে ঘটেনি, কেউ ইচ্ছে করে এমন করেছে। কে করেছে তোর এমন? চোখ গরম করে তাকিয়ে বলল। রোদ হেসকি তুলে বলল তোর ভাইয়া। প্রাচ্য হতবিহ্বল চোখে কিছুক্ষণ তাকিয়ে রইল রোদের দিকে। তারপর রোদের হাত ধরে টেনে নিয়ে যায় সমুদ্রের রুমে। ভাইয়া
তুই কি মানুষ? সমুদ্র এখনো সেই আগের অবস্থায় বসা ছিল। প্রাচ্যের কথা শুনে তার দিকে তাকায়, তারপর রোদের দিকে তাকায়। সে মাথা নিচু করে তাকিয়ে আছে ফ্লোরের দিকে। সমুদ্র চোখ নামিয়ে ফেলে, আগের অবস্থায় ফিরে যায়। তা দেখে প্রাচ্য বলল, কি হলো, উত্তর দে। রোদের সাথে এমন করলি কেন? সমুদ্র চুপচাপ দেখে প্রাচ্য আবার গলা খাঁকিয়ে বলে উঠল, এভাবে চুপ থেকে আমার প্রশ্নের উত্তর এড়িয়ে যেতে পারবে না। চুপ না থেকে বলো। সমুদ্র কিছু না বলে উঠে এসে রোদ আর প্রাচ্যের হাত ধরে টেনে দরজার বাইরে দাঁড় করিয়ে মুখের উপর দরজা লাগিয়ে দেয়। প্রাচ্যের প্রচন্ড রাগ হচ্ছে ভাইয়ের উপরে। রোদকে নিজের রুমে এনে ওয়াইনমেন্ট লাগিয়ে দেয়, ভাইকে ইচ্ছা মতো বকতে থাকে। আর রোদকে বলল, বাংলাদেশ তোর জন্য কি অভাব পড়েছে ছেলের, তাই আমার ভাইকে ভালোবাসতে গেলি? জানোয়ার একটা, মনে দয়া মায়া বলতে কিচ্ছুটি নেই। রোদ শুধু মুচকি হেসেছে। আজ সমুদ্রের আচরণে রোদের একটু বুঝতে বাকি রইল না সমুদ্র যে তাকে ভালোবাসে বলে নিজের প্রিয় মানুষের সৌন্দর্য অন্য কেউ প্রশংসা করছিল বলে আজকে এই শাস্তি তাকে দিল। যদি সমুদ্র তাকে ভালোবেসে থাকে তাহলে এটা তার কিছুই নয়, তাহলে এটা হবে ভালোবাসার উপহার তার কাছে। এটা তোর জন্য। সোহা তামিমের থেকে ভ্রু কুঁচকে তাকায়। সে বলল, কি আছে এখানে? প্যাকেট খুলে নিজেই দেখে নে। আমি কেন খুলতে যাব? সোহা তামিমের দিকে ভ্রু কুঁচকে তাকায়। সে বলল, এটা বলে চলে যেতে নিলে তামিম হাত ধরে আটকায়। প্যাকেট থেকে শাড়ি বের করে সোহার মাথায় ধরে ঘোমটা দিয়ে বলল, দারুণ মানাবে তোকে, পছন্দ হয়েছে কি তোর? সোহা মাথার উপর থেকে শাড়ি সরিয়ে মুঠোবদ্ধ করে তামিমের মুখের উপর ছুঁড়ে ফেলে বলল, কাজের মেয়ের প্রতি কিসের এত আদিক্ষেতা? তামিম মুখের উপর থেকে শাড়ি সরিয়ে বলল, শাড়ি ফেলে দিলে কেন? তাহলে কি এটা নিয়ে আমি নাচবো? সোহার বাঁকা কথা শোনার কোনো ইচ্ছে তামিমের নেই, তাই সোহার হাতে শাড়ি ধরিয়ে দিয়ে বলল, এটা কালকে যেন পরতে দেখি তোকে। হনহন করে বেরিয়ে যায়। সোহার শাড়ি তা খাটের উপর ফেলে দেয়, তারপর সেটাকে আলমারিতে রেখে দেয়। মা দেখলে প্রশ্ন করে বসবে, এই শাড়ি কই পেয়েছে সে? তার চেয়ে ভালো আলমারির এক কোণে দলামোচড়া হয়ে পড়ে থাক। সে কিছুতেই এই শাড়ি পরবে না, মরে গেলেও না। তামিমের কথা সে ভাববে না। রোজ শাড়ি পাল্টিয়ে একটা লং থ্রি-পিস পরে নিচে নামে। সবাই ড্রয়িং রুমে বসে আছে, বিয়ের ব্যাপারে কথা বলছে। কিভাবে কি করবে, কিভাবে সাজাবে বাড়িটাকে। কালকে সকালে ডেকোরেটরের লোক আসবে বাড়ি সাজানোর জন্য। এই নিয়ে সবার মধ্যে আলোচনা করছে সমুদ্র। রোদ নিঃশব্দে এসে বসে তার বন্ধুদের পাশে। রোদকে দেখে তৃণ বলল তার বন্ধুদেরকে, তোরা সবাই কি রোদের দিকে খেয়াল করছিস? সবাই তৃণর দিকে তাকিয়ে থাকে উৎসুক হয়ে। তৃণ আবার বলল, রোদের মধ্যে কিছুটা চেঞ্জ হয়ে গেছে। ধূসর বলল, কিরকম? রোদের মধ্যে বাঙালি বাঙালি ভাব চলে আসছে। বাঙালির নারীর মতো শাড়ি পরিধান করে বেশিরভাগ এখন। আগের মতো ওয়েস্টার্ন ড্রেস আপ নেই। তৃণের কথায় কিছুটা ম্লান হাসলো রোদ। আর চোখে তাকায় সমুদ্রের দিকে। না, তার বন্ধুদের কথায় ভ্রুক্ষেপ নেই। সে নিজের কাজে ব্যস্ত। মনে গোপনে দীর্ঘশ্বাস ফেলে সে। ধূসর বলল, রোদ কি প্রেমে পড়েছিস নাকি? রোদ উঠে এসে ধূসরের কানে ফিসফিস করে বলল, ঢংটা একটু কম করে করলে ভালো হয়। কার প্রেমে পড়েছি সেটা তোরা জানিস, তাই নতুন করে কিছু বলতে চাই না। সবাই আড্ডা দিতে ব্যস্ত হয়ে যায়। এই কথা রেখে সেই কথায় যায়। এভাবে আড্ডা টপিক চেঞ্জ হয়। আড্ডায় মশগুল হয় সবাই, শুধুমাত্র একজন বাদে। সেই একজনের চোখ হচ্ছে রান্নাঘরের দিকে। তার প্রিয়তমা যে রান্না করতে ব্যস্ত। রান্নার ভাপে কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। সে ঘামগুলো মুক্তোর মতো চিকচিক করছে। রান্নাঘরটা যেন আলোকিত করছে। রান্না করার মাঝে ছোহার চোখ যায় ড্রয়িং রুমে। কেউ একজন তার দিকে চেয়ে আছে। আর সে কেউ একজন আর কেউ নয়, সে হলো ধূসর। দুজনের চোখাচোখি হয়। সোহা চোখ নামিয়ে ফেলে রান্নায় মন দেয়। এমন একটা অস্বস্তি ফিল হচ্ছে তার দিকে। এভাবে তামিম ছাড়া আর কেউ তাকায়নি। আর চোখে আবারও সে ধূসরের দিকে তাকায়। এখনো ধূসর ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। দূর থেকে কেউ একজন তার দৃষ্টি স্থির রেখে দেখে যাচ্ছে তাদের চোখাচোখি প্রেম। রাগে হাত মুষ্টিবদ্ধ করে ফেলে।